সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। আমরা সবাই বাঙালি। আর আমাদের প্রথম ভালোবাসা হলো গিয়ে ফুটবল। আর ফুটবল নিয়ে কথা বললে আর নিজের দেশের ব্যাপারে যদি কথা না বলি তাহলে ফুটবল কিসের ফুটবল ভক্ত। তো আজকে আমাদের টপিক হলো কি ইন্ডিয়ান ফুটবল। এটা আজকে টপিক আমি বলবো না, এটা আমরা একটা অনগোয়িং সিরিজ করব, যেটা আমরা শুরু করব প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে। আমাদের ইন্ডিয়ায় ফুটবল আসা যখন ব্রিটিশরা নিয়ে এসেছিল আমাদের দেশে ফুটবল, সেই সময় থেকে মডার্ন ফুটবল বা ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল কি হতে চলেছে, এতটা কোনোভাবে একটা এপিসোডে কভার করা সম্ভব না। তাই এটা মনে হয় 4টে সিরিজে আমাদের ভাগ হবে। তো এটা আমাদের প্রথম সিরিজ। এই সিরিজে আমরা কথা, এই এপিসোডে আমরা কথা বলবো যে প্রি ইন্ডিপেন্ডেন্স আমাদের ফুটবল যখন নানা স্টেটে বা বেঙ্গলে এসছে আর কিরকম ভাবে ডেভেলপ করেছে ফুটবল। আমার মনে হয় আমাদের প্রথম প্যানেলিস্ট বিক্রমজিৎ দার কাছে যাওয়া উচিত। বিক্রমজিৎ, তুমি যদি কিছু ইন্ট্রোডাকশন দিতে চাও। হুম, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আবার যেটা বললো যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে বলাটা মানে আমাদের খুবই দরকার। এটা আমাদের একটা রেসপন্সিবিলিটির পার্ট, কারণ তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা ইউরো সিরিজ কভার করেছি। তো আমাদের মনে হয় আমরা ঘরে ফিরে এসেছি, আর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তো স্পন্দন যে বললো যে আমরা যে মানে স্বাধীনতার আগে যে আমাদের ইন্ডিয়ার ফুটবলিং সিচুয়েশন ছিল, সেই নিয়ে আমরা এই ফার্স্ট এপিসোডটা আজকে। তো আমরা যদি দেখি একটু ইতিহাসে যাই, তো ফুটবল কিন্তু মানে 19th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসেছিল। তারা তখন ম্যাক্সিমাম ব্রিটিশ রেজিমেন্টাল টিমস ছিল, তো কারণ তখন ব্রিটিশ শাসনে আমরা ছিলাম, ব্রিটিশ শাসনের অধীনে। এক্সাক্ট কোনো ডেট নেই যে কবে ফার্স্ট ফুটবল ম্যাচ ইন্ডিয়াতে অর্গানাইজড হয়েছিল, কিন্তু যেটা মানে অ্যাজ পার সোর্সেস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1838 সালে এটোনিয়ান্স বলে একটা দল ছিল এবং রেস্ট অফ ক্যালকাটা বলে একটা দল ছিল। এটোনিয়ান্স রেস্ট অফ ক্যালকাটাকে 3-0 হারায়। তারপরে 1854 সালে 13ই এপ্রিল আরেকটা ফ্রেন্ডলি হয় ওই ফোর্ট উইলিয়ামের মাঠের কাছে। সেটা হচ্ছে ক্যালকাটা ক্লাব অফ সিভিলিয়ান্স এন্ড জেন্টলম্যান অফ ব্যারাকপুর বলে দুটো টিম আছে। আহ, ওরা খেলেছিল। আর তাছাড়া অ্যাথেনিয়ান্স আর রেস্ট অফ ক্যালকাটা, যেটা আগের বার বললাম, তাদেরও আমাদের একটা ফ্রেন্ডলি হয়েছিল। সে তখনকার একজন রিনাউন্ড ফুটবলার যার নাম হচ্ছে রবার্ট ভ্যানসিটার, সেই ম্যাচটা অর্গানাইজ করেছিল 1868। তো এটা একটু আর্লি স্টেজেস এর ফুটবলিং সিচুয়েশন। তার এবার আমি আস্তে আস্তে ঢুকছি ব্যাপারটা। তো কলকাতাতে ব্রিটিশ রেজিমেন্টাল টিমস মোটামুটি খেলা শুরু করেছিল কলকাতা যে পার্শ্ববর্তী অংশ, যেরকম বা কলকাতার মধ্যেই যেরকম বলা যায়, দমদম একটা বড় জায়গা ছিল, ব্যারাকপুর ছিল, এবং চিনসুরা বলে একটা জায়গা আছে, এটা হাওড়ার কাছে, খুব ছোট্ট একটা জায়গা। তো 1870 সালে সিএফসি বা পুরো নাম যেটা ক্যালকাটা ফুটবল ক্লাব, সেটা প্রতিষ্ঠিত হয়। এবং সেখানে আমরা দেখতে পাই একটা ক্লাস ডিভিশন তখনও ছিল। এবং সেটা যারা ব্রিটিশার্স তাদের মধ্যে এই ক্লাস ডিভিশনটা ছিল, কারণ ক্যালকাটা ফুটবল ক্লাবে শুধু খেলতে পারতো তারা যারা মানে আপার স্টেটার ছিল, কিন্তু মিডল ক্লাস এবং মানে লোয়ার মিডল ক্লাস এরা খুব একটা মানে এখানে জায়গা পেত না এই টিমটাতে। তো তখনকার যারা ব্রিটিশ ট্রেডসম্যান ছিল কলকাতা, তারা লেফট আউট ফিল করছিল দুজন। কিন্তু তার মধ্যে দুজন খুব ফুটবল ইনথুজিয়াস ছিল, একজনের নাম প্রফেট, একজনের লাভ, মানে তাদের পদবী সেটা। তো তারা দুজনে তাদের রিসোর্সেস এক জায়গায় করে ফার্স্ট ক্লাব যেটা ফর্ম করে তাদের মধ্যে, সেটা হচ্ছে ট্রেডস ক্লাব, যেটা 1874 সালে যেটা ফর্মেশন। কিন্তু পরে এটার নাম চেঞ্জ হয়ে যায়, যেটা সবাই জানে, ডালহাউসি অ্যাথলেটিক ক্লাব। তারপরে যদি আসি, স্যার হেনরি মর্টিমার ডুর্যান্ট, যে ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি ছিল 1884 থেকে 1894 অব্দি, ডুর্যান্ট কাপের ইন্ট্রোডাকশন করে সিমলাতে 1888 সালে। এটা হচ্ছে মানে পৃথিবীর মানে মানে প্রাচীনতম টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। সবার প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছিল এফএ কাপ ইংল্যান্ডে, সেটা 1872। এবং এফএ কাপ স্কটল্যান্ডে যেটা হয়েছিল 1878। তারপরে ডুরান্ড কাপের প্রত্যাবর্তন হয়। তো আরেকটা টুর্নামেন্ট মানে পাশাপাশি প্যারালি চলছিল, সেটা হচ্ছে রোভার্স কাপ। যারা মুম্বাই বেস যারা ব্রিটিশার্স ছিল তাদের জন্য রোভার্স কাপ শুরু হয়েছিল। এবং সেটা তখন মানে রেজিমেন্টাল টিমসও ছিল। এবারে মানে তখন শুধু মুম্বাই বেস যে রেজিমেন্টাল টিমস গুলো আছে সেটা তাদের জন্য ছিল, বাট ধীরে ধীরে সেটা অল ইন্ডিয়া একটা টুর্নামেন্ট হয়ে যায়। তারপরে একটা ল্যান্ডমার্ক আমাদের ইন্ডিয়ান ফুটবলিং সিচুয়েশনে, সেটা হচ্ছে 1893-তে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ফর্মেশন ফার্স্টে। তো এটা আহ, করে হচ্ছে মানে এটার যারা
মানে হেল্প করেছিল সেটা হচ্ছে ডালহাউসি ক্লাবের তিনজন মেম্বার। তাদের তিনজনের নাম হচ্ছে জে সাদারল্যান্ড, এআর ব্রাউন এবং এমবি লিন্ডসে। তারা ওই আহ, তাদের টাকা পয়সা দিয়ে টাকা এবং ডোনেট করে ওই আইএফ এর যে শিল্ডটা 1893-তে মানে আনে। আমরা দেখেছি যে আইএফ এর শিল্ডটা যে মানে আকারে এবং কত বড় এবং আয়তনে কতটা ভারী। তো কামিং ব্যাক যে যেখানে বলা হতো মানে ইন্ডিয়া তো মানে জানা যায় যে বেঙ্গলের ফুটবলের ইয়ে দিয়েই মানে মোটামুটি ইন্ডিয়ার ফুটবলিং সিচুয়েশন শুরু হয়েছিল বলা যেতে পারে। আর বাংলাকে বাংলার একটা মানে ইয়ে দিয়ে আমার মনে হয় শুরু করাটা ভালো, কারণ এখানে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে ফুটবলের ইয়েতে। তো আশেপাশে বাংলা ছাড়াও আশেপাশে দিল্লি, চেন্নাই, মাদ্রাস, পেশাওয়ার এবং ঢাকা তখন অবিভক্ত বাংলা বা ইন আ ব্রডার সেন্স অবিভক্ত ভারতের পার্ট ছিল পাকিস্তান এবং বাংলাদেশ। তো এরাও আহ, তখন যুক্ত ছিল। কিন্তু মানে কলকাতাতেই মেন যে হিস্ট্রিটা সেটা কলকাতা দিয়েই শুরু। তো 1877 সালে তখনও কলকাতা ব্রিটিশ শাসনের অধীনে একজন একজন 10 বছরের বাচ্চা যার নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তিনি তার মায়ের সাথে গঙ্গার ধারে ঘুরতে গেছিলেন। তো ওখানে যখন ঘুরতে গেছিলেন তখন উনি দেখলেন যে ক্যালকাটা এফসির মাঠে কিছু ইউরোপিয়ানস একটা বল নিয়ে খেলছে। তো উনি একটু ইন্টারেস্ট দেখালেন ব্যাপারটা যে জিনিসটা কি, এবং একটু বিস্মিত হলেন যে কি জিনিসটা। তো তার মাকে বললো যে তুমি একটু দাঁড়াও, আমি একটু দেখবো এই জিনিসটা কি। তো আস্তে 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 মানে ওই জিনিসটার প্রতি একটা আহ, মানে ইন্টারেস্ট ডেভেলপ করলো। আর মানে একটা মানে মজার জিনিস সেটা হচ্ছে মানে ওই ওই যখন ও খেলাটা দেখছিল সর্বাধিকারী, তখন ওনার কাছে বলটা আসে এবং উনি বলটা একটা কিক করে। তো ওটা হচ্ছে ফার্স্ট এভার রেকর্ডেড কেস অফ এন ইন্ডিয়ান কিকিং অফ ফুটবল। ঠিক আছে, তো একটা এটা বিশাল একটা মানে মুভমেন্ট ইন্ডিয়ান ফুটবলিং এর জন্য। তো তারপরে কি করে হেয়ার স্কুলে পড়তো, আমি জানি না সত্যি এখানে অনেকেই হয়তো জানবে না, হেয়ার যারা ইতিহাস মোটামুটি পড়েছে হেয়ার স্কুলের নাম সবাই শুনেছে। তো হেয়ার স্কুলে যে তার সহপাঠী ছিল তাদের থেকে ও একটু টাকা পয়সা নিয়ে ম্যান্টেন এন্ড কোম্পানি, তখন একটা খুব পপুলার ফুড মানে একটা স্পোর্টস স্টোর ছিল কলকাতাতে, ওখান থেকে একটা ফুটবল গেম। কিন্তু মানে উনি যেটা ভুল করেন সেটা হচ্ছে ফুটবলের জায়গায় একটা রাগবি বল কিনে ফেলেন। এবার রাগবি বল নিয়ে মানে অবভিয়াসলি খেলতে একটা অসুবিধা হচ্ছিল, কারণ ওইটা আকারে অন্যরকম। যে তো জিএস ট্যাগ বলে একজন প্রফেসর ছিলেন প্রেসিডেন্সি কলেজে, তিনি দেখলেন যে এরকম কয়েকজন ছেলে এই রাগবি বল দিয়ে খেলছে। তারপরে আস্তে আস্তে উনি বোঝালেন যে এটা আসল বল নয়, তখন উনি একটা ফুটবল ওদের কিনে দিলেন। এবং আস্তে আস্তে এই এই ইনসিডেন্টের হাত ধরে ধরে ফার্স্ট ফুটবল ক্লাব যেটা ইন্ডিয়ানদের জন্য ফর্ম হলো সেটার নাম হচ্ছে বয়েজ ক্লাব, যেটা কলকাতাতে ফার্স্ট ফর্ম হলো। তারপরে এর হাত ধরে ধরে আহ, অনেক প্রচুর পপুলার মানে ক্লাব ফর্ম হলো, সেটা হচ্ছে মানে এবং কলেজেসও তাদের একটা ক্লাব বানানো শুরু করলো। প্রেসিডেন্সির ছিল, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাব ছিল, ক্যালকাটা মেডিকেল কলেজের ক্লাব ছিল, সেন্ট জেভিয়ার্স এর ক্লাব ছিল। তো এবার ধীরে ধীরে এই সর্বাধিকারী উনি মানে এটা আরো বিস্তর করেন জিনিসটাকে। তারপরে ওয়েলিংটন বলে ক্লাব ছিল একটা, শোভাবাজার, এই দুটোর পিছনে সর্বাধিকারীর হাত ছিল। কুমারটুলিতে একটা ক্লাব ফর্ম করেছিল, আরিয়ান্সের নাম আমরা সবাই জানি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন করেছিল। এবং মুসলিম কমিউনিটির হাত ধরে জুবিলি ক্লাব যেটা ফর্ম করেছিল 1887-এ, কিন্তু পরবর্তীকালে যেটার নাম হয়ে যায় মোহামেডান স্পোর্টিং। এবং ফাইনালি মোহনবাগান ইন 1889। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এবার যখন কলকাতাতে খেলাটা পপুলার হলো, তার যে যে পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট যেগুলো সেখানেও প্রচুর ক্লাবের ফরমেশন শুরু হয়ে গেল। ওই যেমন টাউন চিনচুরার নাম একটু আগে বললাম, ওখানে টাউন ক্লাব ছিল। রিপন এসি বলে একটা ক্লাব ছিল, হাওড়া স্পোর্টিং ক্লাব ছিল। ঢাকাতে তখন ওয়ারি ক্লাব বলে একটা ক্লাব ফর্ম করলো হচ্ছে জমিদার সুরেন্দ্রনাথ রয়। এবার তার দেখা দেখি আরো কয়েকজন রাইভাল জমিদার মানে তার মানে ওই মানে তখন একটা জমিদারদের মধ্যে একটা রেশারেশি ছিল। তার দেখা দেখি আরো 5জন জমিদার ভিক্টোরিয়া স্পোর্টিং বলে একটা ক্লাব শুরু হয়। তারপরে এই করতে করতে শুরু হয় দ্য ক্যালকাটা লিগ, মানে ওল্ডেস্ট ইন এশিয়া তো বলাই যেতে পারে, আর অ্যামং দ্য ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা যেতে আরামসে বলা যেতে পারে। আহ, কিন্তু তখন যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে শুধু 8টা পার্টিসিপেটিং টিম ছিল, আর 8টাই ব্রিটিশ রেজিমেন্টের টিম ছিল। কিন্তু 1914-র পর থেকে ধীরে ধীরে ইন্ডিয়ান টিমস গুলো এন্ট্রি পায়।
এবার পরবর্তীকালে আমরা সেটা এই এখন যে যার নাম বললাম যে নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। তো আস্তে আস্তে যখন ইন্ডিয়ান প্লেয়ার্সরা বা এখানে বলা যেতে পারে বাঙালি যে পপুলেশন যারা খেলছিল কলকাতাতে, তাদের ফার্স্ট রেজাল্ট আসে যখন শোভাবাজার ক্লাব ইস্টারের রেজিমেন্টকে 2-1 হারায় ট্রেডস কাপ ফাইনালে। এবং ঠিক তার এক বছর পর ফোর্ট উইলিয়াম আর্সেনাল বলে একটা টিম ছিল, যারা এখানে যারা ইন্ডিয়ান যারা ওয়ার্কার ছিল তাদের একটা টিম, কোচবিহার কাপ জেতে। কারণ কোচবিহার কাপ একটা বিশাল বড় ট্রফি ছিল। আর এটা কন্টিনিউ করেছে মোহনবাগান, যখন মোহনবাগান 1905 সালে গ্ল্যাডস্টোন কাপটা জিতে। তারপরে 1906 থেকে 8 অব্দি মনে হয় পরপর, আমি ইফ আই এম নট রং, পরপর 3 বছরই মোহনবাগান ট্রেডস কাপ জিতেছিল। আর তারপরে আস্তে আস্তে যেটা মানে একটা মানে বড় পদক্ষেপ আমাদের মানে ইন্ডিয়ান ফুটবলিং ইতিহাস, সেটা হচ্ছে 1911 সালে আইএফএ শিল্ডটা, যখন মোহনবাগান ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়েছিল ফাইনালে, এবং 4টে আরো ইংলিশ ক্লাবকে হারিয়েছিল প্রিভিয়াস রাউন্ডে। ওইটা পুরো বেঙ্গল ফুটবলের সিনটাকেই চেঞ্জ করে দেয়। তো এটার ইয়েতে ডিটেলডে বলবে আমার কো প্যানেলিস্ট দিব্যা একটু, কিন্তু আমি আরেকটু বলবো এই ব্যাপারে। তো তারপরে যখন প্যাশন একটা ফুটবল খেলার একটা প্যাশন দেখলো যে সবাই মানে আমরাও পারি, এই ব্যাপারটা বাঙালিদের মধ্যে এলো যে আমরা ব্রিটিশার্সদের কড়া টক্কর দিতে পারবো, তখন ব্রিটিশার্সরা কি করছিল যে ফরেন অপোজিশন আনা শুরু করছিল। 1936 সালে সম্ভবত চাইনার অলিম্পিক টিমকে ব্রিটিশার্সরা ইনভাইট করেছিল খেলা। একটা টিকিটের দাম তখন 6 আনা ছিল, মানে একটা আজকের ইয়েতে যদি বলি 1 টাকার ভ্যালু হচ্ছে 16 আনা ছিল। তো 1 টাকার থেকে কম প্রাইসে একটা ফুটবল টিকিট বিক্রি হতো, কিন্তু ওই খেলার জন্য সেই টিকিট গুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি হতো 40 টাকা করে। তো বোঝাই যাচ্ছে যে একটা কতটা মানে একটা ডিফারেন্স ছিল জিনিসটাতে, আর কত মানে ভুল মানে খুব খারাপ ভাবে টাকা উপার্জনের প্রচেষ্টা ছিল ব্রিটিশার্স। তো এইটা যদি তখনকার দিনে কম্পেয়ার করি, তখন মানে 4 টাকায় 75 কিলো মানে চাল পাওয়া যেত। কিন্তু তখন ভারতীয়রা সেই জিনিসটা রাজি হচ্ছিল না যে আমরা 40 টাকা দিয়ে কেন খেলা দেব। বাট তাও মানে আহ, যারা এফোর্ড করতে পারতো বা যারা তখন যারা একটু পয়সাওয়ালা লোক ছিল, বাঙালিদের মধ্যেও তো জমিদার বা অন্য পয়সাওয়ালা লোক ছিল, তারা এই খেলাটাকে মূলভাবে সাপোর্ট করেছে। তো এটা একটা আমি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যেটুকু আমার পক্ষে সম্ভব। তো আমি বলবো আমার কোপ্যানলিস্ট দিব্যাকে কন্টিনিউ করতে অ্যাবাউট দ্য মোহনবাগান scene। তো দিব্যা যদি একটু বলে। আমি আমি শুরু করতে যাবো প্রথমে জয় মোহনবাগান বলে। সব মোহনবাগান সমর্থকদের মান রাখতে হবে আমাকে। গৌরব তার অলরেডি কান থেকেই খুলে নিল, মোহনবাগানের কথা শুনতে পারবে না বলে কান থেকে ইয়ারফোনই খুলে নিয়েছে, ভালো হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে নগেন বাবুর যে কথা বললেন, নগেন বাবুকে যে প্রথম মানে কর্তা ধর্তা ইন্ডিয়ান ফুটবল বলার, ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, অ্যাকচুয়ালি নগেন বাবু একজনের থেকে টাইটেলটা ছিনিয়েছে। হি ওয়াজ নট দ্য ফার্স্ট ইন্ডিয়ান। সিএফসি মাঠের পাশে যে চায়ের দোকান ছিল, সেখানে টেনিদা বলে একজন ছিল যে প্রথম ভাঁড়ে লাথি মেরে গোল করেছিল, সে ছিল অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ইন্ডিয়ান। ঠিক আছে। আর এতগুলো যে ট্রফির নাম বললে, একটা খুব ইম্পর্টেন্ট ট্রফির কথা বলা হলো না, স্পন্দন এগ্রি করবে, ন্যাংটেশ্বর শিল্ড। ন্যাংটেশ্বর শিল্ড ছাড়া কোনো খেলা হয় না, আমরা আগেও দেখেছি যে হাড়ভাঙা গ্রামের জন্য এটা কত বড় হয়। তুই যখন জমিদারদের কথা বলছিলি, আমার মাথায় প্রথমে এলো ন্যাংটেশ্বর শিল্ড। আর ন্যাংটেশ্বর শিল্ডে সেই 12টা গোল মারা আমাদের বগলা, লেজেন্ডারি বগলা। যেন তো নাম অনেক ছিল জোকস হাড়ভাঙার আছে। হ্যাঁ, হাড়ভাঙার কি একটা গোবরডাঙ্গা ছিল। হাড়ভাঙার টিম, গোবরডাঙ্গা আর হাড়ভাঙা পাশাপাশি দুটো গ্রাম। আর টিমটার নাম ভুলে যাচ্ছি, যোগমায়া নাকি যেটা মায়ার ছিল। উত্তম কুমার ক্ষমা করবেন আমায়। যাই হোক, তুমি যে বলছিলে প্রথম ফুটবলিং ক্লাব যেটা কলকাতায় হয়েছিল, ক্যালকাটা এফসি, 1872 সালে। ওটা শুধু ব্রিটিশ অফিসারদের আর সিটিজেনদের জন্য। আমরা এটা আগেও দেখেছি, ইনেট রেসিজম ব্রিটিশারদের মধ্যে ছিল। যদি কারো কেউ কলকাতার রোয়িং সিন ফলো করে, সিআরসি ক্যালকাটা রোয়িং ক্লাবে একসময় ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না। তাই জন্য তার পাশাপাশি দুটো ক্লাব ক্রিয়েট করা, একটা লেক ক্লাব আর একটা হচ্ছে বেঙ্গল রোয়িং ক্লাব, বিআরসি। ওই সেম ঢাকুরিয়া লেকে যে যাতে ওই হতে পারে রোয়িং এর জন্য ইন্ডিয়ানদের প্রথম ওইটা, ওই সেরকমই ইন্ডিয়ান ফুটবল। এই তুমি যেটা বললে বয়েজ ক্লাব, আর তার সাথেই একটা ক্লাব যেটা মানে এখন স্টিল এক্সিস্টিং, ওল্ডেস্ট অ্যান্ড এক্সিস্টিং ক্লাব, মোস্ট ওল্ডেস্ট অ্যান্ড এক্সিস্টিং ক্লাব ইন এশিয়া, সেটা হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তো 15ই আগস্ট 1879 সালে 89 সালে কীর্তি মিত্রের মোহনবাগান ভিলায় বানানো হয় এই ক্লাব। সে এক এক তারার হাট লোক বসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন
প্রাক্তন না না পরে গিয়ে সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হবে ভূপেন্দ্রনাথ বোস। ভূপেন্দ্রনাথ বোস হয়েছিলেন প্রথম প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাবের। প্রথম কিছু বছর মোহনবাগান ক্লাবে ফুটবলকে নিয়ে অতটা ওই দেওয়া হতো না, কারণ অ্যাথলেটিক ক্লাব যেরকম নাম, তো তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আরো অনেক স্পোর্টও খেলো। তখন ওই এর খুব ওই ছিল, দৌড়, মানে অ্যাথলেটিক্স বলতে গেলে রেসিং, তারপর একটু রাগবি টাইপ এইসব স্পোর্ট তখন একটু বেশি প্রচলিত ছিল আমাদের মোহনবাগানের মোহনবাগানের কাছে। আর মোহনবাগান হয়ে উঠেছিল মানে কি বলে ইন্টেলিজেন্সিয়ার একটা ওই সংমিশ্রণের জায়গা। সব বড় বড় বুদ্ধিজীবীরা এসে দেখা করতো। আর বঙ্গভঙ্গর পর তো আরোই ওইটা একটু মানে আরো একটু মানে মিলিটেন্ট যে কালচারটা ছিল, সেই কালচারটা একটু মানে প্রভাব আসছিল মোহনবাগানের মধ্যে। তো এই মোহনবাগান ক্লাব ফুটবলের প্রতি আগ্রহ কখন জাগে? 1900 শৈলেন বাসু, একজন এক্স আর্মি চিফ ছিলেন, সুবেদার ছিলেন মোস্ট প্রবাবলি, সে হয় সেক্রেটারি এই মোহনবাগান ক্লাবে। আর যেরকম আর্সেন ওয়েঙ্গার আর্সেনালকে পরিবর্তন করে, যেরকম নতুন ড্রিল আনে, ডায়েট আনে, সেরকমই তখনকার সময়কার আর্সেন ওয়েঙ্গার শৈলেন বাসু প্লেয়ারদের ডায়েট মেনটেন, তাদেরকে ফিজিক্যাল ট্রেনিং, তারা ফরমেশন কেমন ফরমেশনে খেলবে, এই সব কিছু চেঞ্জ করে দেয়। আর তার থেকে শুরু হয় মোহনবাগানের একটা ডমিনেন্ট পিরিয়ড। কোচবিহার কাপ 3বার জিতেছিল 1900 থেকে 1911 মধ্যে। কোচবিহার কাপ 3বার, 4, 5 আর 7 জিতেছিল। 1904, 1905, 1907 এরকম হবে। ট্রেডস কাপ 3বার জিতেছিল। আর যেটা তুমি বললে যে গ্ল্যাডস্টোন কাপ জিতেছিল, গ্ল্যাডস্টোন কাপ জিতেছিল 1905 সালে ডালহৌসি ক্লাবকে হারিয়ে। ডালহৌসি ক্লাবকে হারিয়ে তারা গ্ল্যাডস্টোন কাপ জিতে। আর তাদের মানে পুরো ইন্ডিয়াতে নাম হয়। ইন্ডিয়া কি এশিয়ান ফুটবলে তাদের বিশাল নাম সেই সময়। কিন্তু তখনও অব্দি কখনো আইএফএ শিল্ডে তাদেরকে ইনভাইট করা হয়। 1911-তে প্রথমবার মোহনবাগানকে ইনভাইট করা হচ্ছে এই আইএফএ শিল্ডে। প্রথম ভারতীয় টিম, আমি জানি না বিক্রমজিৎ দা ঠিক করতে পারবে আমাকে, যে প্রথম ভারতীয় টিম যেটাকে আসা মানে যেটা আসে। আর বিদেশ ইংলিশ সাইড বলতে গেলে মানে পুরোপুরি ইউরোপিয়ানদের এগেনস্টে খেলে ওখানে। এবার আমি একটু যাব যে মোহনবাগানের কি ওই ছিল। মোহনবাগানের প্রথম গেমটা ছিল সেন্ট জেভিয়ার ইনস্টিটিউটের এগেনস্টে, যেটা 3-0 জিতেছিল। তারপরের গেমটা ছিল রেঞ্জার্স এফসি, স্কটল্যান্ডের রেঞ্জার্স না, এটা অন্য রেঞ্জার্স। রেঞ্জার্স এফসি কে 2-1 হারায়। কোয়ার্টার ফাইনালে রাইফেল ব্রিগেডকে 1-0। আর সেমিফাইনালে খুবই মানে আগের বছরের চ্যাম্পিয়ন্স মিডলসেক্স কে 4-1 হারিয়েছিল। আর যদি আপনারা 11 সিনেমাটা দেখে থাকেন তাহলে মনেও আছে যে মিডলসেক্স এর গোলকিপারকে অভিলাষ খুব সুন্দর পুরো সাদিও মানে করে দিয়েছিল। কিন্তু তারপরও বিনা কোনো চার্জ সে বেরিয়ে আসতে পারে। তো ফাইনালটা ছিল ইয়র্কশায়ারের এগেনস্টে। আর যেটা তুমি বললে যে 1 আনা 2 আনা এক সময় যা দাম ছিল টিকিটের, সেটা মানে এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। 1 লক্ষ জন লোক দেখতে এসেছিল খেলাটা। বিহার, বাংলাদেশ, মানে তখন যেটা বা বাংলা বঙ্গভঙ্গর পর যে পার্টটা বাংলাদেশ হয়েছিল, ঢাকা থেকেই মেনলি যা সাপোর্টাররা এসেছিল ঢাকা থেকে এসছে। আর যে আশেপাশের যে আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো সেখান থেকে লোক এসছে। 1 লক্ষ জন এসছে। কলকাতার তখন পপুলেশন ছিল 10 লক্ষ, মানে একটা শহরের 1/10 পপুলেশন খেলা দেখতে এসছে। ঠিক আছে। আর খেলাতে খুব একটা ইঞ্জিনিয়াস জিনিস হয় যে খেলার খবর কি করে জানাবে। 1 লক্ষ জন তো মাঠে আছে, তারা এত দূরত্বে লোকেরা জানবেই করে কি হচ্ছে খেলায়, বা যারা বাড়িতে আছে তারা জানবেই করে। তখন তারা বার করে যে টিম গোল মারবে সেই টিমের রঙের ওই ছাড়া হবে, ঘুড়ি ছাড়া হবে আকাশে। আর সেই দিন আমি একবার একটু ফরমেশনটা বলি। ফরমেশনটা সেদিন ছিল যে গোলে ছিল হিরালাল মুখুজ্জে ছিল গোলে। এবার এই সময়কার তখনকার ট্যাকটিক্সে কি ছিল যে দুজন সেন্টার ব্যাক নিয়ে খেলা হতো। মেনলি সেন্টার ব্যাক না, তারা দুজন দুটো ফুল ব্যাক হিসেবে কাজ করতো। একজন একটা লেফট ব্যাকে খুবই নাম করা ফুল ব্যাক সুধীর চ্যাটার্জি অনলি প্লেয়ার যে মাঠে বুট পরে খেলেছিল মোহনবাগানের হয়ে। সে একজন ক্রিশ্চিয়ান ছিল বলে সে মানে বুট পরে খেলেছিল। তার সাথে তাকে সাপোর্ট দিচ্ছিল রাইট হ্যান্ড সাইডে ভূতি শুক্লা। তাকে ভূতি শুকুল বলা হয় আমাদের বাংলায়। আমরা যেরকম বাইরের নামগুলোকে বাস্টার্ডাইজ করে দিই, সেরকম আমরা ভূতি শুকুল। তাদেরকে সেন্টারে ব্যাকে সাপোর্ট করছিল মনমোহন মুখুজ্জে এবং রাজেন সেনগুপ্ত। একটা মারাত্মক সিনও আছে ওই 11 সিনেমায়। রাজেন যখন ইনজয়ার্ড হয়ে পড়ে যায়, রাজেনের পায়ে যখন বুট চেপে দেয় একজন গোড়া, তখন শিবদাস ভাদুরী বলে রাজেন ওঠ। আর রাজেন উঠে যে অ্যাসিস্টটা দেয়,
অভিলাষকে, সেটাই ম্যাচটা জেতায়। তো তারপর তাদেরকে সাপোর্ট করছিল নীলানন্দ ভট্টাচার্য। এবার অ্যাটাকিং ট্রিও ছিল শিবদাস ভাদুরী, কানু রায় এবং সামনে অভিলাষ ঘোষ। আর তাদেরকে সাপোর্ট করছিল শিবদাস ভাদুরীর ভাই বিজয় দাস ভাদুরী এবং হাবুল সরকার। তো এইটা হলো টিম। তো সেদিন ম্যাচে কি হয়েছিল একটু জানানো যাক আপনাদেরকে। সেদিন ম্যাচে প্রথম হাফটা গোললেসের পরে সার্জেন্ট জ্যাকসন, যে ক্যাপ্টেন ছিল মোস্ট প্রবাবলি ইয়র্কশায়ারের, সে গোল করে, প্রথম গোলটা করে। তার কিছুক্ষণের মধ্যেই শিবদাস ভাদুরী ইকুয়ালাইজ করে দেয়। আর ফাইনাল গোলটা যেরকম বললাম, যে রাজেনের ক্রসে অভিলাষের দুর্দান্ত একটা হেডার, আর তার থেকে আমাদের আইএফএ শিল্ড জেতা হয় মোহনবাগান। এবার এই জিতের একটা মানে, এখন তো কি হয়, কাপ জেতাতে কিছু বিশেষ ওই নেই, কিন্তু এই জিতটা মানে অনেকটা এনার্জাইজ করে বাঙালি পপুলেশনকে। 1905-এর এরকম বঙ্গভঙ্গর পর যে একটা বাঙালি জাতীয়তাবাদের হালকা হালকা মানে নিভে আসছিল বাঙালি জাতীয়তাবাদ, এই জিতটার পর আহ একদিক থেকে একটা নতুন জাগরণ হয় বাঙালি জাতীয়তাবাদের। আর কলকাতা অ্যাজ এ নার্ভ সেন্টার অফ ইন্ডিয়ান ফুটবল এস্টাবলিশড হয়। তার আগে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছিল, কিন্তু এই উইনটার পর কলকাতা বিকামস দ্য নার্ভ সেন্টার অফ ইন্ডিয়ান ফুটবল। ঠিক আছে, এবার দেখুন, যেরকম ব্যাটম্যানের গল্প বললে জোকারের গল্প বলতেই হয়। সিঙ্গারার খেলে অম্বল তো হবেই। তো আমি আমার প্যানালিস্ট পৌরব রায়ের কাছে যেতে চাইবো যে মোহনবাগানের সিঙ্গারায় যে অম্বলটা, ইস্ট বেঙ্গল এবং সাথে যে লাল চাটনি মোহামেডান, এই দুটো ক্লাবকে নিয়ে যদি সে একটু ডিপ অ্যানালিসিস করতে পারে। পৌরব, ওভার টু ইউ। হ্যাঁ, মোহামেডান তো বিক্রমজিৎ দা একটু বললো, তো আমি যে ক্লাবকে সাপোর্ট করি ছোটবেলা থেকে, তো ওটা ইস্ট বেঙ্গল নিয়েই শুরু করছি। তো ইস্ট বেঙ্গলের থেকে শুরু করতে হলে আমাদের চলে যেতে হবে 1920 সালে, 1920 সালে 28 জুলাই। তো ওই দিন কুচবিহার ট্রফিতে জোড়াবাগান আর মোহনবাগানের খেলার কথা ছিল। তো হঠাৎ দেখা গেল জোড়াবাগানের টিমে শৈলেশ বোস বলে একজন বাংলাদেশি মিডফিল্ডার, খুব স্টার প্লেয়ার ছিল, বড় প্লেয়ার ছিল, ওকে বাদ দেওয়া হলো। সে বাদ দেওয়ার হয়তো অনেক কারণ থাকতে পারে, হয়তো ইনজিওর্ড ছিল বা অসুস্থ ছিল, ওটা বলা হয়নি কেন বাদ দেওয়া হয়েছিল। তো তখন জোড়াবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল সুরেশচন্দ্র চৌধুরী, সেও ছিল বাংলাদেশ থেকে এসেছিল, আগে জমিদার ছিল, এখন কলকাতায় এসে ব্যবসা করতো। তো ও এটাকে ভালো চোখে নেয়নি, ও অনেক রিকোয়েস্ট করলো যে শৈলেশ বোসকে খেলানোর জন্য, কিন্তু খেলানো হলো না শৈলেশ বোসকে। কিন্তু সুরেশচন্দ্র চৌধুরী উনি ভাবলেন যে এটা ডিসক্রিমিনেশন করা হয়েছে বাঙালদের এগেনস্টে। তো এটা ও ওনার সঙ্গে আরো কয়েকজন বাঙাল ছিল, যেমন রমেশচন্দ্র সেন, তারপর সারদা রঞ্জন রয়, এরকম কয়েকজন বাঙালদের নিয়ে জোড়াবাগান ক্লাব থেকে ওয়াকআউট করলেন। তো শৈলেশ বসু ওদের সঙ্গে বেরিয়ে গেল। তো এটা 3 দিন পর 1 আগস্ট, এটা আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস বলা হয়, ওরা ওই জোড়াবাগানেই একটা ইস্ট বেঙ্গল ক্লাব ফর্ম করলো। তো আর আর ইস্ট বেঙ্গল নাম দিলো কারণ ওরা সবাই বাঙাল ছিল, ইস্ট বেঙ্গল থেকে এসেছিল, ওর তাই ইস্ট বেঙ্গল নাম দেওয়া হলো। কিন্তু এটা কলকাতাতেই ফর্ম হলো। তারপর আস্তে আস্তে তারপর এখন এই ইস্ট বেঙ্গল ক্লাবটা, তখন ওই সময়টা 1920, 1930 অনেক বাংলাদেশি অনেক বড় ঘরের জমিদার ছিল, বা ওখানে অনেক ভালো যারা ব্যবসাদার ছিল, ওরা আস্তে আস্তে কলকাতায় শিফট করতে থাকলো ভালো চাকরির জন্য বা ভালো অপরচুনিটিস এর জন্য। তো তখন একটা ওদের এখানে যারা এই দেশিরও ছিল, তখন একটা ওদের খেপানোর জন্য বা ওদের একটা ডিসক্রিমিনেশন করতো বাঙাল বাঙাল বলে, ওই দিক থেকে এসছে বলে। আর এরাও এদেরকে ঘটি ঘটি বলা শুরু করলো, ওইখান থেকেই বাঙাল ঘটি ব্যাপারটা এসছে। তো যারা ওই পার থেকে এসছিল, এই একটা ইস্ট বেঙ্গল নাম দেখে ওরা ইস্ট বেঙ্গলের সঙ্গে নিজেদের রিলেট করতে থাকলো। এইভাবে কলকাতায় তৈরি হওয়া ক্লাব একটা, ক্লাবটা কিন্তু কলকাতায় তৈরি, কিন্তু ক্লাবের সঙ্গে আইডেন্টিফাই করলো ওই মানুষটা যারা কলকাতায় থাকতো না, ওই অন্যখান থেকে এসেছিল, ওপার বাংলা থেকে এসেছিল, ওরা ক্লাবটাকে নিজের মনে করে সাপোর্ট করতে লাগলো। তো এইভাবে একটা ঘটি বাঙাল, ঘটি মানে মোহনবাগান, বাঙাল মানে ইস্ট বেঙ্গল, এই ব্যাপারটা তৈরি হলো ওখান থেকে আস্তে আস্তে। তো আরো আরো কারণ হচ্ছে রাইভালিটি তৈরি হলো। প্রথমে তো 1920-তে যখন ইস্ট বেঙ্গল এলো, তখন ওরা সেকেন্ড ডিভিশনে ঢুকেছিল।
তারপর প্রথমে সঙ্গে সঙ্গেই ফার্স্ট ডিভিশনে ওরা প্রমোশন পেয়ে যায় একটা সিজন খেলেই। তো মোহনবাগান এটার অপোজ করেছিল, একটা ক্লাব হঠাৎ করে এসে কিরম ভাবে ঢুকে যাচ্ছে। তো এটা নিয়ে আরো একটু রাইভালিটিটা হয়। তো এবার চলে যাই 1930-তে। 19 হ্যাঁ 1930, তখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা পলিসি ছিল যে বাঙালি ছাড়া কোনো প্লেয়ার, বাইরের কোনো প্লেয়ার রিক্রুট করবো না, কিন্তু ইস্ট বেঙ্গল ওটাকে বাইরের প্লেয়ার যথেষ্ট রিক্রুট করা শুরু করে। তো এখন 1936-এ, মানে তখন সেই দিনটা যেখানে মোহনবাগান 4-0 হেরেছিল ইস্ট বেঙ্গলের কাছে, আর ইস্ট বেঙ্গলের সবকটা গোল বাইরের প্লেয়াররা দিয়েছিল। তো এটা নিয়ে সবাই কথা বলেছিল, মোহনবাগান বাইরের কোনো প্লেয়ার খেলো না, কিন্তু ইস্ট বেঙ্গল সব বাইরের প্লেয়ার এলেই সবকটা গোল দিল। এটা একটা খুব মজার ব্যাপার হয়েছিল। তো আস্তে আস্তে এখানে তারপর অনেক ওই মোহনবাগানের এই পলিসিটার জন্য অনেক ঝামেলা হয়েছে। পরে ইস্ট বেঙ্গল আইএফএ থেকে ওয়াকআউটও দিয়েছিল একবার। মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, কালীঘাট এরা ওয়াকআউট দিয়েছিল মোহনবাগানের এই পলিসিটার জন্য। তারপর অনেক কষ্ট করে এদের আবার ফিরিয়ে আনা হয়। তো এইভাবে অনেক কারণের জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা রাইভালরি আস্তে আস্তে তৈরি হতে থাকে, আর খুব ভালো ফ্যানাটিক্স, মানে ফ্যানাটিজমের জায়গায় পরিণত হয়। তারপর যখন 1940-র পর থেকে দেখি পলিটিক্যাল টেনশন আরো তৈরি হতে থাকে, একটা পার্টিশনের ছায়া পড়তে থাকে আস্তে আস্তে, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাগাভাগি করার চেষ্টা করে ইংরেজরা। তো তখন অনেক দেখি রিফিউজি আসতে থাকে। 1947 বা যখন দেশ স্বাধীন হলো তখন তো অনেক রিফিউজি আসে ওদিক থেকে এখানে। তো তখন কলকাতায় মানে খুব সাংঘাতিক অবস্থা, মানে কোনো হেফাজত অবস্থা, কোনো চাকরির কোনো ঠিক নেই, কোনো থাকার লোকের থাকার জায়গার কোনো ঠিক নেই। তা ওপার বাংলা থেকে যারা এসেছিল তারা যেন ওই ক্লাবটার মধ্যে নিজেদের একটা আইডেন্টিটি খুঁজে পায়নি, ওই একটা বেঁচে থাকার আশা খুঁজে পায় যে ক্লাবটাকে আমরা সাপোর্ট করবো, ক্লাবটাই শুধু আছে যেটা আমাদের এখানে, আর এখানে আমাদের কিছু নেই। এরকম একটা করতে করতে একটা খুব বড় একটা ঘটি বাঙাল একটা খুব আরো ডিভিশনটা বেড়ে গিয়ে এরকম একটা বিশাল রাইভালরি যেটা আমরা দেখি যে আজকে কলকাতা ডার্বি, ওটা তৈরি হতে থাকে। তো এরকম ভাবে আমরা এরপরে ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে এর পরের ভিডিওতে গুলো আরো কথা বলবো। আমাদের সঙ্গে আরো অনেকে জয়েন করবে। দিব্যায়ন মোহনবাগান নিয়ে বললো, আমি ইস্ট বেঙ্গল নিয়ে বললাম এখন। তো এরপর কলকাতায় যে থার্ড ক্লাব আছে একটা, সেটা ইস্ট বেঙ্গলের থেকেও পুরনো, মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওটারও অনেক হিস্ট্রি, অনেক কিছু বলার আছে, যেটা এখন বিক্রমজিৎ দাকে রিকোয়েস্ট করবো ওটা নিয়ে এখন বলতে। তার আগে বলে দিই, স্পন্দন, তুই একটু আগে আম খাচ্ছিলি, তুই কি আমাদের মানে জাতীয় ফলটাকে ইঙ্গিত করার চেষ্টা করছিলি কি সামহাও ওই ন্যাশনাল পডকাস্ট? একদম একদম, এভরিথিং ইজ রিলেটেড, সবকিছুই এই আমরা ইস্টার এগস গুলো ধরার একদম। চেষ্টা করুন, আপনারা অনেক পাবেন। আমিও কিছুক্ষণ আগে জাতীয় স্ন্যাক খাচ্ছিলাম, ম্যাগি। তো সবই আজকে কোরিলেট হচ্ছে, সবকিছু কোরিলেট হচ্ছে। নিশ্চয়ই কর্পোরেটদের পুজো করি, চলো শুরু করা যাক। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে আমাকে বলতে বলবো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা হয় 1891 সালে। তখন যখন বললাম যে জুবিলি ক্লাব নাম ছিল, পরে এটার নাম চেঞ্জ হয়, মোহামেডান ক্লাব হয় নাম। তো এটা হয়েছিল মুসলিম লীগ ফর্ম হওয়ার 10 বছর আগে। তো এটার যে 1899 সালে এই মোহামেডান ক্লাবের যে ফার্স্ট মিটিং, সেটা প্রিসাইড করেন জাস্টিস সাইদ আমির আলী, যার নাম আমরা সবাই জানি। তো তারপরে যারা তখন অবিভক্ত বাংলার যে যারা প্রমিনেন্ট মুসলিমস ছিল, তারা একটু টাকা পয়সা ছিল বা ফিনান্সিয়ালি যারা অনেক সিকিউর ছিল, তারা এই মিটিং এ এসেছিল এবং তারা অনেক ভাবে হেল্পও করেছিল। তার মধ্যে একটা ছিল যে মুর্শিদাবাদের একজন তখন মনে কোনো জমিদার ছিল, সেও অনেক হেল্প করেছে। কিছু সিভিল সার্ভেন্টসও ছিল, তারাও হেল্প করেছে। এই ক্লাবের যে মেন এজেন্ডাটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের সাথে টরে টক্কা দেওয়া ফিজিক্যালি। কারণ তখন বলতো যে মানে একটা কথা ছিল যে ভারতীয়রা ফিজিক্যালি আমরা অনেক উইক, মানে অ্যাজ কম্পেয়ার টু ব্রিটিশার্স। সেই ভুল ভাবনাটা ভাঙার জন্য এই ক্লাবের যে বলে ওরা এজেন্ডা, মেন এজেন্ডা ছিল সেটা ছিল এইটা। তো যখন ক্লাবটা শুরু হলো, তাদের কোনো মাঠ ছিল না প্র্যাকটিস করার জন্য। তো তারা প্র্যাকটিস করতো ক্যালকাটা বয়েজের মানে স্কুলের যে খেলার মাঠটা, সেখানেও তারা প্র্যাকটিস করতে যেত। তো একটা একটু ব্রডার সেন্সে বলা যায় যে এটা ফার্স্ট প্যান ইন্ডিয়া ক্লাব ছিল, মানে একটু যদি আমি ব্রড একটা সেন্সে বলি। তো এই ম্যানেজমেন্টটা, এই ক্লাবের ম্যানেজমেন্ট যারা দায়িত্বে ছিলেন, তার একজনের নাম হচ্ছে এস এ রাশিদ এবং একজনের নাম হচ্ছে IGH আরিফ।
তারা এই ক্লাবকে অনেক ডোনেশন এনে দিয়েছিল, অনেক সাপোর্ট করেছে ফিনান্সিয়ালি অ্যান্ড প্রফেশনাল কোনো হেল্প করেছে। তো ক্লাবের তখন মেম্বারশিপ ফিস ছিল 25 থেকে 30 টাকা মতো। তাও যে ক্লাবের মেম্বার যারা ছিল এই ক্লাবের, তারাও সেই টাকাটা তখন অব্দি পুরোপুরি সবাই দিত না। যাই হোক, এভরিথিং অ্যাসাইড, মোহামেডান স্পোর্টিং তখনকার দিনে একটা খুব ওয়েল অর্গানাইজ ক্লাব ছিল, যারা ফিনান্সিয়ালি প্রচন্ড সাউন্ড ছিল এবং তাদের প্লেয়ার্সদের জন্য ট্রেনিং ট্রেনিং এর যে কিটস বা ট্রেনিং এর যে ইকুইপমেন্ট, সেগুলো একদম ভালো জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছিল। এবং তারাই একমাত্র ইন্ডিয়ান্স ছিল যারা ওই দলে খেলতো, আর ম্যাক্সিমাম যেটা মুসলিম কমিউনিটির ইয়েরাই ছিল, লোকরাই ছিল। তারা ফিটনেস লেভেল এবং স্ট্রেংথ ব্রিটিশার্সদের সাথে ম্যাচ করতে পেরেছিল। গায়ে বলে জোরে ব্রিটিশার্সদের মানে পায়ে পায়ে লাগে জবাব দিতে পারত। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যারা ভেজা মাঠে বুটস পরে খেলেছে এবং প্রপার ডায়েট এবং ফিজিক্যাল ফিটনেসে ফোকাস করেছে। তাদের তখন কোচের নাম ছিল আজিজ বলে একজন। আজিজ তাদের জন্য একটা স্পেশালি লাইট ওয়েট বুট ডিজাইন করেছিল, সেটা ওই কলকাতার ময়দানে যে স্লিপারি সার্ভিস আমরা সবাই জানি, এখনো মাঠটা পুরোপুরি ঠিক না। ওই মানে বর্ষাকালে যে ওই স্লিপারি ইয়েটা কন্ডিশনটা যাতে ফেস করা যায়, ওই জন্য লাইট ওয়েট বুটও ডিজাইন করেছিল। আর মোহামেডান ক্লাব ফার্স্ট ক্লাব যারা ট্রিপল ক্রাউনটা অ্যাচিভ করেছিল, সেটা হচ্ছে ক্যালিকাটা লিগ, রোভার্স কাপ অ্যান্ড ডুরান্ড কাপ 1940 সালে। সেটা ব্যাপারে আমার কো প্যানেলিস্ট স্পন্দন একটু পরে বলবে। তো তার আগে বলে দিই যে যখন টার্বুলেন্ট একটু হয়ে গেছিল সিচুয়েশন, তখন এই একটা মানে ইন্ডিয়া ভাগাভাগির একটা ব্যাপার হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যাবে, এরকম একটা খুব টেনশনের একটা পরিস্থিতি চলছিল। তখন কিন্তু যে মানে দুটো দিকেরই মানে বাংলাদেশ এবং পাকিস্তানের যে মুসলিমসরা, তারা একটা ইউনিফাইড সেন্স খুঁজে পায় মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবং ঢাকা থেকেও এবং পেশাওয়ার থেকেও ফ্যান ফলোয়িং আসে এই ক্লাবকে সাপোর্ট করতে। ওই তখন মানে একটা সোশিও পলিটিক্যাল একটা স্পিয়ার জন্য তখন একটা সারা দেশে টেনশন চলছে কি হবে না কি হবে। আর এই ক্লাবের মূল যারা হলো সাপোর্টের, তারা হলো মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস। তো তখন তাহলে আমরা বুঝতে পারছি যে মানে একটা ওইরকম একটা পরিস্থিতির মধ্যে এই ফুটবল ক্লাবকে সাপোর্ট দেওয়া মানে এই ভারতীয়দের, আমি তখন যারা পাকিস্তানি এবং তারা যখন বাংলাদেশি ছিল তাদেরকে তখন তো ভারতীয়ই তারা। তো আমি বলবো সেই ভারতীয়দের যে একটা ইচ্ছে যে আমরা একটা মানে জিনিসকে একটা ফাউন্ডেশনকে নষ্ট হতে দেবো না এবং আমরা মন প্রাণ দিয়ে জিনিসটাকে সাপোর্ট করবো এবং এটাকে এগিয়ে নিয়ে যাবো, স্পিক্স আ লট অ্যাবাউট মানে আওয়ার কারেজ অ্যান্ড আওয়ার ডিটারমিনেশন টুয়ার্ড সেভিং ইন্ডিয়ান ফুটবল। তো এটার মানে কলকাতা তো হলো অনেক, কলকাতার যে আশেপাশের যে স্টেটস এবং অন্যান্য জায়গায় কোন খেলা মানে কোন কোন স্টেট মানে একটু পপুলার হয়েছিল খেলা নিয়ে, এই নিয়ে আমার কো প্যানেলিস্ট স্পন্দন এই পডকাস্টটা এগিয়ে নিয়ে স্পন্দন। তো থ্যাংক ইউ বিক্রমজিৎ দা, তুমি খুব জেনারেসলি আমাকে 15-20 মিনিট সময় দিয়েছো টু টক অ্যাবাউট দ্য আদার 27 states and the 8 union territories. We are thankful for that. তো আমি শুরু করতে চাই, আমরা এতক্ষণ বেঙ্গলের ব্যাপারে অনেকক্ষণ কথা বললাম, তো আমি ইটস অনলি ফেয়ার যে আমি প্রথমে স্টার্ট করি অন্য স্টেট নিয়ে। আর আমার পক্ষে বাকি 27টা টেস্ট তো কভার করা সম্ভব হবে না, তো আমি কয়েকটা পপুলার স্টেট যেখানে ফুটবল এখনো প্রমিনেন্ট বলা, তখন ফুটবল প্রথম স্টার্ট হয়েছিল, আমি সেসব স্টেট নিয়ে কথা বলছি। ফার্স্ট স্টেট আমি টক অ্যাবাউট ইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ওভার দ্য ইয়ার্স আমি দেখে এসেছি যে অনেক ফুটবলিং বা স্পোর্টিং ট্যালেন্টস ইন জেনারেল তৈরি করেছে। যদি আমি ক্রিকেটে দেখি তাহলে ভিভিএস লক্ষ্মণ, মোহাম্মদ সাদুদ্দিনের মতো লোকও যেমন তৈরি করেছে, তেমন টেনিসে সানিয়া মির্জাও তৈরি করেছে, বা ব্যাডমিন্টনে আমি দেখেছি সাইনা নেহওয়াল বা তোমার পি গোপীচন্দ্রের মতো প্লেয়ারও তৈরি করেছে। আর আজকে যদি আমি আইএসএল দেখি, রিসেন্টলি আইএসএল এও কিন্তু অনেক ইয়াংস্টার্স এবার হায়দ্রাবাদের হয়ে খেলেছে। আর হায়দ্রাবাদ থেকে মনে হয় সব থেকে বেশি ইন্ডিয়ান ইয়াংস্টার্স খেলেছে, তো এই ফুটবলেও এটা কোনো একটা এক্সেপশন না। তো আমি যদি বলি হায়দ্রাবাদে ফুটবল এনেছিল কিন্তু ব্রিটিশরা সেই লেট 19th সেঞ্চুরিতে। আর বেসিক্যালি ফুটবল তখন ওই ব্রিটিশ ক্যান্টনমেন্টসে খেলা হতো যেমন থ্রু আউট ইন্ডিয়া। বাট আনলাইক বেঙ্গল, দ্য পিপল অফ কেরালার পিপল অফ হায়দ্রাবাদের কাছে গেমটা কিন্তু প্রথমেই অত জলদি ছড়িয়ে পড়েনি। ওটা দুটো মেজর কারণ ছিল, একটা হলো গিয়ে ওদের আনলাইক বেঙ্গল ওদের
যে উচ্চ স্তর বা উঁচু সমাজ সেই খেলাটাকে খুব একটা পছন্দ করতো না। ফুটবল ওয়াজ সামহার ডাউন দ্য লাইন লুক ডাউন upon। আর কিছু কিছু লোকের পছন্দ হতো, মানে উচ্চ যে নিজাম গভর্নমেন্ট বা নিজামের যে উচ্চ পদস্থ কর্মচারী যারা ছিল, তারা খুব একটা গেমটাকে পছন্দ হতো না। আর সেকেন্ড অফ অল হলো গিয়ে রিলিজিয়াস একটা ব্যাপারও ছিল। তখনকার ইসলাম ধর্ম মনে করতো নাকি ফুটবল যারা খেলে তারা রিলিজিয়াস রাইটস পারফর্ম করতে পারে না। তো এরকম প্যাম্পলেটসও বেরোতো উর্দুতে আর্লিয়ার 20th সেঞ্চুরিতে ইভেন, যে যারা ফুটবল যদি তুমি খেলো তাহলে তুমি কিন্তু রিলিজিয়াস রাইট পারফর্ম করার উপযুক্ত না। তো সিমিলারলি তার জন্য হয়তো প্রথম দিকে ফুটবলটা এত জলদি স্প্রেড করতে পারেনি হায়দ্রাবাদে। তো এই যে মিসকনসেপশনটা, এটা দূর করার একটাই উপায় ছিল, সেটা হলো গিয়ে থ্রু এডুকেশন। তো পার্সন নেম কেনিট বার্নেট বলে, উনি নিজাম কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি প্রথম নন হোয়াইট নন মিলিটারি ফুটবল টুর্নামেন্ট করেন, অর্গানাইজ করেন উইদিন দ্য স্টুডেন্টস অফ নিজাম কলেজ, যারা পড়াশোনা করতো তাদের মধ্যে। আর উনি কি করেছিলেন, উনি ওই ম্যাচটাতে ইনভাইট করেছিলেন সব বড় বড় স্কুল কলেজের কর্তৃপক্ষকে আর তাদের স্টুডেন্টসদের, তুমি এসে খেলাটা দেখো। তো এটাতে কি হলো, আস্তে আস্তে স্টুডেন্টসদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়লো। আর আস্তে আস্তে ফুটবল স্কুল কলেজ থেকে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো। আর এই মিসকনসেপশনটা আস্তে আস্তে দূর হতে থাকলো। তাছাড়াও নবাব অফ তারবান্দ, যেমন আমাদের ক্রিকেটে দেখে এসেছি নবাব মঈন উদ্দৌলা যেমন ক্রিকেটকে ছড়িয়েছে, নবাব অফ তারবান্দ কিন্তু খুব ভালো নিজে নিজে ফুটবল এনথুজিয়াস্ট ছিলেন। আর উনি কিন্তু অনেক হেল্প করেছেন ফুটবলকে হায়দ্রাবাদে স্প্রেড করার জন্য। উনি লোকাল টুর্নামেন্টস করতেন। আর হায়দ্রাবাদে প্রথম টুর্নামেন্ট 1910 সালে হয়েছিল, যেটা প্রথম 3 বছর খুবই সাকসেসফুল ছিল। তারপরে যদিও ওই হায়দ্রাবাদ সিটি পুলিশ আর হায়দ্রাবাদ আর্মির ঝামেলার জন্য ওটা লাস্টে বন্ধ হয়ে যায়, সেটা দ্যাটস আনাদার টপিক, সেটা বললে শেষ হবে না। কিন্তু যদি আমি বলি যে ফার্স্ট ছোট ক্লাব যেটা তৈরি হয়েছিল, সেটা ভিলায়েত হুসেন বলে একজন ভদ্রলোক ছিল, যে নিজাম গভর্নমেন্টে একজন খুব উচ্চপদস্থ কর্মচারী ছিল। এই যে তোমার নিজাম কলেজের যে স্টুডেন্টসরা যারা ফুটবল খেলতো, ঠিক আছে, তোমার এই কেনেট বার্নেটের আন্ডারে, তো ওখান থেকে ওই গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের নিয়ে একটা ছোট্ট মতো ক্লাব তৈরি করে। ওই ক্লাবগুলো নিয়ে ওই ক্লাবটা নিয়ে প্রাইভেট ক্লাবের মতো ছিল, ওই প্রাইভেট ক্লাব নিয়ে ওরা ক্যান্টনমেন্টস এর টিমদের সাথে খেলতো। আর নাকি ওখানে একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল চিরাগ আলী বলে, যাকে নাকি সব ক্যান্টনমেন্টস এর প্লেয়াররাও, ব্রিটিশ প্লেয়াররাও নাকি খুব সমূহ করে চলতো, নাকি এত ভালো তার স্কিল ছিল। তো এরকম ভাবে আস্তে আস্তে আমি বলবো হায়দ্রাবাদের ফুটবল সিচুয়েশন ইমপ্রুভ করে। আর তাছাড়াও যদি আমি বলি টিমস যারা আর্লি 20th সেঞ্চুরিতে বলি, টিমস কি কে ভালো ছিল, তো একটা টিমের কথাই মাথায় আসে, সেটা হলো গিয়ে দ্য লেজেন্ডারি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন স্ট্রাইপ ওয়ালা হায়দ্রাবাদ সিটি পুলিশ টিম। যদি ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানকে তখন কম্পিট করতে পারতো গ্লোবাল স্টেজে ইন্ডিয়ান ফুটবলে, তো সেটা হলো গিয়ে তোমার এই টিমটা। এই টিমটা মেইন আর্কিটেক্ট বলতে পারি ছিল শিবকুমার লাল, যিনি বলা হয় এই টিমটার একদম মেজর আর্কিটেক্ট ছিল। আর এই টিমটাকে ওদের পায়োনিয়ার্স এ পৌঁছে দেওয়ার পেছনে এই লোকটাই খুব বড় হাত ছিল। আর নিজামের গভর্নমেন্টে এই টিমটাকে বলা হতো যে সিটি আফগানস বলে, ঠিক আছে। আর এই টিমটা আমি যেটা বললাম যে পরে হয়তো আমি যখন টুর্নামেন্টস নিয়ে বলবো তখন আমরা আরো জানতে পারবো এই টিমটা কত বড় বড় এক্সপ্লয়েট ছিল। তো এটাই একটা ছোট্ট আইডিয়া পেলাম যে হায়দ্রাবাদে কি করে ফুটবলিং ইয়েটা শুরু হয়েছিল। তো নেক্সট স্টেটটা আমি কথা বলছি, সেটা হলো কি গোয়া। ওয়েন আই থিঙ্ক অফ গোয়া আমি মনে করি পর্তুগিজ ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়ান ফুটবল, সেটা সার্টেন এক্সটেন্ট ছিল। কিন্তু আমি বলবো ফুটবল গোয়াতে কিন্তু ব্রিটিশার্সরাই এনেছে। একজন স্পেসিফিক ব্রিটিশার্স এনেছে, টু বি স্পেসিফিক, বাই দ্য নেম অফ ফাদার উইলিয়াম রবার্ট লিন্স। উনি বেসিক্যালি মাইসোর থেকে এসেছিলেন নিজের শরীর রিকভার করতে গোয়াতে। আর গোয়াতে এসে তার গোয়া খুব কালচারটা খুব পছন্দ হয়ে যায়, এন্ড আপ স্টেইং এট গোয়া। উনি চার্চের মধ্যে খুবই হেভিলি ইনভলভ হয়ে পড়েন, আর চার্চের মধ্যে ফুটবল খেলাটাকে ম্যান্ডেটরি একটা স্পোর্ট হিসাবে ধরে ধরেন। তার এক ডেকেড পর ইন 1893 একজন ভদ্রলোক বাই দ্য নেম অফ অ্যান্টোনিও ফ্রান্সিসকো ডি সুজা বলে, ইনি নিজের প্রাইভেট স্কুল ছিল এনার গোয়াতে, ওখানে ফুটবলকে স্কুলের মধ্যে ইনকালকুলেট করেন।
প্রাইভেট স্কুলের মধ্যে আস্তে আস্তে ফুটবল গোয়াতে এরকম ছড়াতে থাকে। আর আরেকটা জিনিস গোয়াতে ছড়ানোর কারণ ছিল বাই দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি আমরা দেখি যে গোয়ার 2/3 অফ দ্য পপুলেশন অলমোস্ট ওয়েন্ট খ্রিশ্চান। তো এখানে রচল বলে একটা গ্রাম ছিল গোয়াতে, ওখানে বেসিক্যালি ওই প্রিস্টদের সেমিনাররা হতো, ঠিক আছে? তো প্রিস্ট হওয়ার ট্রেনিং টাইপ অফ হতো। তো ওখানে আস্তে আস্তে ফুটবল পপুলারাইজ করা হতো, ওখানে ফুটবল কিন্তু আস্তে আস্তে প্রিস্টদের মধ্যে খেলতো। আর এই 2/3 অফ দ্য পপুলেশন, গোয়ানিজ পপুলেশন যখন তোমার খ্রিস্টান হয়ে গেল, তো ছোট ছোট যে চার্চেস ছিল এগুলো বেসিক্যালি লোকাল গোয়ানিজ পিপলরাই মেনটেন করতো, ঠিক আছে? তো ওখানে আস্তে আস্তে রুরাল গোয়াতেও ফুটবলটা আস্তে আস্তে স্প্রেড হতে থাকে। তো এরকম ভাবে আমি বলবো গোয়াতে ফুটবলটা আস্তে আস্তে স্প্রেড হলো। আর্লিয়েস্ট যদি বলা যায় ফুটবল ম্যাচ ইন গোয়া, মতলব আর্লিয়েস্ট ডকুমেন্ট যেটা সাজেস্ট করে সেটা হলো কি 1900 সালে পাঞ্জিমে প্রথম গোয়ার ম্যাচ হয়েছিল, মতলব প্রপার ম্যাচ, টুর্নামেন্টের মতো ম্যাচ। তারপরে উইদিন আ ডেকেড পাঞ্জিম বলো, ভাস্কো ডা গামা বলো, ওইসব স্টেট বড় বড় ফুটবলিং প্লেসেস ইন গোয়াতে রীতিমতো ফেমাস হয়ে যায়, ঠিক আছে? আর একটা ছোট্ট কথা বলতে চাই, ইন 1950s অলিভেরা সালাসগার ছিল পর্তুগিজ ডিক্টেটর। আর টু শো দ্যাট গোয়া ইজ নো ওয়ে আ পার্ট অফ ইন্ডিয়া, উনি একটা জিনিস বলেন যে উনি এই ফুটবলটাকে ইউজ করেন। উনি বলেন যে দেখো তুই ফুটবল খেলছো, গোয়ানিজ পিপলদের কাছে বলে দেখো তুমি কিন্তু ফুটবল খেলছো, আর ফুটবল খেলছো বলে তোমার কিন্তু একটা সোশিও কালচারাল লিঙ্ক আছে পর্তুগালের সাথে, কিন্তু তোমার সাথে কিন্তু ইন্ডিয়ার কোনো লিঙ্ক নেই। তো এটা একটা উনি করার চেষ্টা করেন যে পর্তুগাল একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করেন পর্তুগাল আর এর মধ্যে। মানে কালচারাল একটা মানে ইনফ্লুয়েন্স কাটানো। হ্যাঁ, একদম। কিন্তু ফাইনালি তো থাকে না, গোয়া অফকোর্স ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে যায় ইন দ্য 60s। তো তারপরে আমি মতলব ওইটা হওয়ার পর কিন্তু বড় বড় পর্তুগিজ ক্লাব এসছে গোয়াতে বাই দ্য নেম অফ আজকে যদি দেখি সালগাওকার স্পোর্টিং, ডেম্পো বা চার্চিল ব্রাদার্স, এরা কিন্তু মতলব ইন্ডিয়ান ফুটবল পোস্ট এনএফএল বা আই লিগ, এরা কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্টেন এক্সটেন্ট ডমিনেটও করেছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের পরে 90s, লেট 90s এন্ড আর্লি 2000s এ। এছাড়া কিন্তু আমার একটা জিনিস বলতে, এই ক্লাবগুলো যে নাম নিলাম আমি, সালগাওকার বলো কি চার্চিল বলো কি ডেম্পো বলো, এরা কিন্তু ফার্স্ট গোয়ান ক্লাব না। The first Goan club was founded in the year of 1905 by the name of Boys Social Club. ওটা বেসিক্যালি একটা কোলভার ক্লাব ছিল। কোলভা একটা খুব সুন্দর ভিলেজ, আই থিঙ্ক ইন দ্য নর্থ না সাউথ গোয়াতে। তো খুব সুন্দর জায়গা। তো কোলভাতে একটা সুন্দর ক্লাব খুলেছিল, এটাই ছিল প্রথম গোয়ানিজ ক্লাব। তো এরকম ভাবেই আমি বলবো গোয়াতে ফুটবল স্টার্টেড অ্যান্ড গ্রিউ। গোয়াতে বলবো যে এই সালগাওকর বা ডেম্পোরা পোস্ট 1960s এসছে ইন্ডিয়ান ফুটবলে, কারণ কি তখনই ইন্ডিয়ান ফুটবলে ওদের হাতে খড়ি হয়েছে। তার আগে এরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার ছিল। তো গোয়ার পর আমি কথা বলবো হলো গিয়ে কেরালা নিয়ে। একটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। তুই গোয়ার কথা বললি, মানে তার আগে হায়দ্রাবাদে বললি যে হায়দ্রাবাদ একটা ইয়াং ট্যালেন্টস কে নার্চার করা খুব ভালো একটা জায়গা, ইভেন এখনো বলছিস। তো গোয়াতে আমরা এবারও দেখলাম যে একজন ইয়াং ট্যালেন্ট, খুব ভালো একটা প্লেয়ার, খুব এফিশিয়েন্ট একজন প্লেয়ার উঠে এসেছে, তার নাম ঈশান পন্ডিত। তো আই হোপ হি শাইনস এন্ড প্লেস ফর ইন্ডিয়া সামডে। আশা করি দেখা যেতে পারে। তো মুভ অন। স্পেনে খেলতো মনে হয় আগে, স্পেন 3rd ডিভিশন এগুলি। তো যাই হোক, এটা আমরা গোয়া নিয়ে কথা বললাম এতক্ষণ। গোয়ার পর আমি গোয়ার একটু নেইবারই বলতে পারি, আমি গেলাম কিন্তু কেরালাতে। কেরালাতে কিন্তু ম্যাসিভ ফুটবল ফলোইং এখন। যদি বলতে হয় ইন্ডিয়ার মধ্যে কোথাও মতলব যদি বলতে হয় বেঙ্গলের পর সব থেকে বেশি, ইফ নট বেঙ্গলের থেকে বেশি, সেটা হলো গিয়ে কেরালাতে। কেরালা ফ্যান ফলোইং বিশাল ইন্ডিয়ান ফুটবলে। আর কিন্তু আগে কিন্তু এই কালচারটা ছিল না। লাইক কেরালাতে কিন্তু আগে মালাবার রিজিয়নেই ম্যাক্সিমাম ফুটবল ফ্যান্স ছিল। আর ফুটবল মালাবার পিপলরা বেসিক্যালি মুসলিম ডমিনেটেড এরিয়া বলে মালাবার পিপল ওয়ার হেভিলি ইনফ্লুয়েন্স বাই বিক্রমজিৎ, যেটা কিছুক্ষণ আগে বললো যে ওই তোমার দ্য লেজেন্ডারি মোহামেডান স্পোর্টিং টিম। তো ওই মোহামেডান স্পোর্টিং টিমটা দেখে ওরা খুব ইন্সপায়ার্ড হয়ে গেছিল যে এরা মুসলিম টিম, মুসলিম টিম রান টিমই এত ভালো করতে পারে। তো
তো তখন ওই ওরা নিজেদেরকে রিলেট করতে থাকে মোহামেডানের সাথে। তো আস্তে আস্তে ওখান থেকে ওদের ভালোবাসা ফুটবলের প্রতি, মালাবার রিজিয়নে প্রথম ফুটবলের ভালোবাসা। আর যখন কেরালা ফর্ম হয় ইন দ্য ইয়ার অফ 1956, আর কেরালা তারপরের বছর কেরালা ফুটবল ফেডারেশন ফর্ম হয়, আর কেএফএ কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন তোমার জয়েন করে এআইএফএফ কে ইন দ্য ইয়ার 1957। আর এটা আমি বলতে পারি। তাছাড়া আমি বলবো যদি কোনো রান মনে করি আমি কেরালার, তো আমি মনে করতে পারি মালাবার ফুটবল ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন 11, বা যেটাকে আমরা বলে থাকি এমএফ দিয়ে। সেটা একটা খুব সুন্দর রান নিয়েছিল ইন দ্য ইয়ার অফ 1954 ইন রোভার্স কাপে গেলি, হ্যাঁ রোভার্স কাপে। এটা বাংলার টিমকে হারিয়েছিল, অ্যান্ড হায়দ্রাবাদ সিটি পুলিশকে প্রথম ম্যাচটায় মানে প্রথম 2-0 লিড নিচ্ছিল হাফ টাইম অব্দি, দেন সেকেন্ড হাফে এসে 3-2 হারিয়ে দিয়েছিল। বাট সেই যে 2-0 এগিয়ে থাকা বা বাংলার একটা টিমকে হারানো, ওইটা ওই মালাবার পিপলদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল, বিকজ দে স যে আমাদের কাছে অলরেডি পোটেনশিয়াল তো আছেই, অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা কিন্তু এখানে মতলব একটা টিম গিয়ে জাস্ট রোভার্স কাপে পার্টিসিপেট করছি বা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছি না, আমরা এখানে বড় বড় টিমকে টক্কর দিতে পারছি আর বড় বড় টিমকে হারাতেও পারছি। তখন ইন্ডিয়ান ফুটবলে হায়দ্রাবাদ সিটি পুলিশ টিম বেস্ট টিম ছিল, ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, মোস্ট ডমিনেন্ট টিম ছিল বলতে পারি। তো ওটা একটা বিশাল বড় জয় ছিল ফর দ্য ফ্যান্স অফ দ্য ক্লাব। তো ওই ম্যাচটার পর ববি টেইলার খান বলে একজন খুব ফেমাস রিনাউন্ড স্পোর্টস কনমিস্ট ছিল ওই সময়কার, উনি বলেছিল ওদের একটা স্ট্রাইকার ছিল জনাথন বলে, জনাথন বলে, ও সেন্টার ফরওয়ার্ড রোলে খেলতো। ও একটা কলমে লিখেছিল যে জনাথন নাকি অ্যান্থনি নাকি কোনোদিন এত সুন্দর, অ্যান্থনির মতো নাকি সে কোনোদিন এত সুন্দর সেন্টার ফরওয়ার্ড দেখেনি সিন্স মেওয়ালালের প্রাইমের পর থেকে নাকি অ্যান্থনি বেস্ট এভার সেন্টার ফরওয়ার্ড হি হ্যাজ এভার সিন। দেখ ওর মতো ড্রিবল, ওর মতো অ্যাম্বিডেক্সিয়াস, আর ওর মতো শটে টার্গেটে শট মারার ক্ষমতা খুব একটা মানে সেন্টার ফরওয়ার্ডের ওই জেনারেশনে ছিল না। তো একটা ছোট টিপ্পনি বলতে পারো আমার তরফ থেকে। আর একটা একটা ফার্স্ট ক্লাব যদি বলতে হয় কেরালাতে, ফার্স্ট ক্লাব হলো গিয়ে কেরালাতে আরভি ফার্গুসন বলে। আরভি ফার্গুসন ছিল কোচি সুপারিনটেন্ডেন্ট। তো কোচি সুপারিনটেন্ডেন্টের নামে একটা ক্লাব তৈরি হয় ত্রিশূর কেরালাতে অন দ্য ডেট অফ 20th February 1899 if I'm not mistaken। তো এই ক্লাব ওয়াজ নিকনেম টু বি ইয়ং ম্যান এফসি বলে প্রথম নিকনেম ছিল, তারপরে ক্লাবের নাম পরিবর্তন করে ইয়ং ম্যান এফসি করে দেওয়া হয়। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্লাব ইন গোয়া, ফার্স্ট ক্লাব ইন কেরালা, মাই ব্যাড। আর তারপর থেকে আমি যা বললাম যে মালাবার রিজনে ফুটবলের সাইজ, সিং দ্য গ্রেট তোমার মোহামেডান টিম, এরকম ভাবে ফুটবলের। আর পোস্ট 1957 আস্তে আস্তে যখন কেরালা গভর্নমেন্ট ফর্ম হয়, তারপর আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হতে থাকে ম্যাসিভলি। আমরা দেখেছি কেরালা হিউম্যান রিসোর্সেস সব থেকে বেশি টাকা খরচা করেছে ইন্ডিয়ার মধ্যে। তো আস্তে আস্তে ওখানে ফুটবল ইমপ্রুভ ইন কেরালা, আর এখন মানে পাওয়ার হাউসেস ইন ইন্ডিয়ান ফুটবল বলতে পারি আমরা কেরালা। তো এটাই ছিল কেরালা। তো আমি নেক্সট আসছি ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লিতে। দিল্লিতে বেসিক্যালি ফুটবল কিন্তু ওই শাহানবাজ রিজিয়নে বেশি খেলা হতো। ওখানে বেসিক্যালি মুসলিম আর বেঙ্গলি কমিউনিটির লোকরা ছিল, তারা বেসিক্যালি ফুটবলটা টুক আপ দ্য স্পোর্ট অ্যান্ড স্টার্টেড প্লেইং। এটা আর্লিয়ার 20th সেঞ্চুরিতে আমরা এটা দেখেছি। ইভেন ফুটবলের যে দিল্লিতে ফুটবল আর্লিয়েস্ট ফুটবলিং গভর্নিং বডি ওয়াজ ইন দ্য ইয়ার 1926, 1926 সালে। তিনজন লোকের মতলব সমচেষ্টায় বলতে পারি। একজন ছিল হলো গিয়ে মোহাম্মদ জুবের কুরেশি, তার সাথে ছিল হলো গিয়ে আমাদের আরবি সেন বলে একজন ভদ্রলোক, যিনি ইয়াং ম্যান এফসি সেক্রেটারি ছিলেন, তাকে সবাই ভালোবেসে আদু বাবু বলে ডাকতো। আর আরেকজন ছিল হলো গিয়ে সর্দার শোভা সিং। এই তিনজনের প্রচেষ্টায় প্রথম 1926-এ প্রথম গভর্নিং ফুটবলিং বডি তৈরি হয় ইন দিল্লি। এরা বেসিক্যালি ওই তোমার তখন কোনো লিগ ছিল না সেরকম, বাট ওই ছোটখাটো প্রাইভেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতো দিল্লিতে, অল উইদিন দিল্লি এরকম ভাবে। আর 1940-তে যখন 1940 সালে যখন ডুরান্ড কাপ তোমার সিমলা থেকে দিল্লি আনা হলো, তো এই লোকগুলো সার্টেন এক্সটেন্ট বুস্ট পেলো
যে দিল্লিতে ফ্যান ফলোইং বলে, যখন একটা মেজর টুর্নামেন্ট হয়, তোমার ফাইনাল হয় যখন তোমার দিল্লিতে, বা টুর্নামেন্ট যখন হোস্ট হয়, তখন আস্তে আস্তে ফ্যান বেসটা আস্তে আস্তে ইনক্রিজ করে। তো আর ফর পিপল যারা অনেকদিন ধরে ফুটবল ফলো করছে তোমার স্টেটে, তারাও খুব আনন্দিত হলো, খুব খুব আপ্লুত হয়েছিল ওই গেমটার পর। আর দিল্লিতে কিন্তু তখন, এখন শাহানাবাদ রিজিয়ন দেখে মানে খুবই বোঝা মুশকিল কোনো এক সময় এত ডমিনেন্স ছিল ফুটবলের ওখানে ওভার ক্রিকেট বা অন্য স্পোর্টের। আর রেড ফোর্টের ময়দান, যেমন আমি ময়দানের মাঠ বলি, ওখানে রেড ফোর্টের মাঠে কিন্তু মতলব বেশ বড় বড় টিমরা প্র্যাকটিস করতো। হায়দ্রাবাদ সিটি পুলিশ টিম বা তোমার গোর্খা গোর্খা ব্রিগেড টিম, হ্যাঁ গোর্খা ব্রিগেড টিম ওখানে প্র্যাকটিস করতো। আর ফর দিল্লিয়াইটস এটা খুব প্রাউডের বিষয় ছিল যে হ্যাঁ আমাদের মাঠে বড় বড় ক্লাবরা প্র্যাকটিস করতে আসে। তো দিল্লিয়াইটস এর জন্য এটা খুব এরা গর্বের ব্যাপারে অলমোস্ট ছিল। আর যদি আমি দেখি, দিল্লি 1944-এ নিজের লাস্ট টুর্নামেন্ট জিতেছে, সেটা সন্তোষ ট্রফিতে। আর তারপর থেকে এখনো পর্যন্ত জিততে পারেনি, কারেক্ট মি ইফ আই এম রং। সন্তোষ ট্রফি ছাড়া কোনো ট্রফি জিততে পারেনি, সন্তোষ ট্রফিতে ওই একটাই ট্রফি জিতেছে 1944-এ। আর সেখানেও একজন খুবই মোহামেডানের স্টার প্লেয়ার ছিল, তার নাম ছিল উসমান জান বলে, সে গোলকিপার ছিল টিমে, ক্যাপ্টেনও ছিল। তো ও খুবই খুবই ভালো প্লেয়ার ছিল উসমান জান। আর উসমান জান তোমার এতে খেলার আগে, আহ, তোমার মোহামেডানে খেলার আগে ইয়াং মেনে ছিল। আর তার আগে মনে হয় তোমার ক্রেসেন্টে ছিল। ঠিক আছে, তো লাইক দিল্লি থেকেই ছেলেটা উঠে এসেছে, আর দিল্লির হয়ে ওদেরকে প্রথম নিজের ওয়ান অ্যান্ড অনলি ডুরান্ড কাপ জিতিয়েছিল, ডুরান্ড বলছি তোমার সন্তোষ ট্রফি জিতিয়েছিল। তো দ্যাট ওয়াজ এ ভেরি 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 গুড মোমেন্ট ফর দিল্লি আইস। আর আমি যদি বলি দিল্লির ফার্স্ট ক্লাব কোনগুলো, ফার্স্ট ক্লাব প্রবাবলি ইয়াংম্যান এফসি, সেটা 1898 সালে শুরু হয়। আর তার খুবই ক্লোজ আমি বলবো যে মুঘলস টিম বলে, মুঘলস 1905-এ শুরু হয়। মুঘলস টিম অ্যাকচুয়ালি, এই টিমটা পার্টিশনের পর পাকিস্তানেও চলে যায়, পাকিস্তানে গিয়ে এইটা মুঘলস করাচি বলে টিম, একটা নতুন ক্লাব তৈরি হয়। ওখানে একজন খুবই প্রমিসিং প্লেয়ার ছিল আফজল বলে, রাইট মিডফিল্ডার প্লেয়ার ছিল, and he ended up playing for Pakistan in the 1954 Asian Games. সার্টেন এক্সটেন্ট বলবো যে এই যে পার্টিশনের জন্য কিন্তু সার্টেন এক্সটেন্ট এফেক্ট করেছে দিল্লিতে, বিকজ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, বেঙ্গলিজ এন্ড মুসলিমস ওয়ার প্রিডমিনেন্টলি দ্য পিপল হু ইউজ টু ফলো ফুটবল ইন দিল্লি আর ইউজ টু প্লে ফুটবল ইন দিল্লি। তো যখন পার্টিশন হয়ে গেছিল, হিউজ মেজর সেকশন অফ পিপল ফ্রম দিল্লি, দিল্লি মুসলিমস মাইগ্রেটেড টু পাকিস্তান। প্রবাবলি সেই জন্য সার্টেন এক্সটেন্ট ফুটবলের ক্রেজটা আস্তে আস্তে ডাই আউট করে গেছে দিল্লিতে। আমার মনে হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স কুড বি, বাকি অনেক রিজনস আছে, বাট এটা এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস, আর ওয়ান অফ দ্য মেজর রিজনস। কারণ কি তার আগে যদি আমি দেখে থাকি, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স যদি দেখি, দিল্লিতে কিন্তু বেশ ভালো ক্রেজ ছিল ফুটবলের। আমি বলবো যে বেঙ্গলের পর যদি বেঙ্গল, গোয়া, কেরালার বা তোমার হায়দ্রাবাদের পর যদি কোনো স্টেটে ক্রেজ থেকে থাকে, সেটা হলো গিয়ে দিল্লি। বাট এখন দিল্লিকে দেখে বোঝাই যায় যে বলতে পারি ফুটবল নিয়ে তো লোকের মাতামাতিও নেই, বিকজ আমরা আইএসএল ও দেখছি, আইএসএল এ কোনো দিল্লির কোনো টিমও নেই। দ্যাটস প্রিটি স্যাড। আই হোপ সিচুয়েশন গেটস বেটার। তো আমি এখন এমন একটা স্টেটের ব্যাপারে কথা বলছি যেটা আমি বলবো ইন্ডিয়ার মানচিত্রে, ফুটবল মানচিত্রে 1980-র পর এসছে। বাট ফুটবল কিন্তু সে ওই স্টেট, মানে ওই স্টেট আমি ঠিক বলবো না, ওটা পার্ট অফ ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, অফকোর্স নর্থ ইস্টের কথা বলছি। নর্থ ইস্ট আমরা প্রথম ফুটবল যারা লাভার বা ফুটবল যারা এনথুজিয়াস্ট, তারা প্রথম নর্থ ইস্টকে দেখে ইন দ্য ইয়ার অফ 1979-1980-তে। প্রথম রেকগনাইজ করে যখন ওরা সুব্রত কাপ, তখন সুব্রত কাপে দিল্লিতে যখন দুটো স্কুলই নর্থ ইস্ট থেকে ফাইনালস খেলছিল। ইভেন তোমার আমার মনে আছে, ইভেন তোমার 1986-এ মনে হয় 4টের মধ্যে 3টে ফাইনালসই নর্থ ইস্ট খেলেছিল। বাট নর্থ ইস্টের যদি আমি ফুটবল নিয়ে বলি, ফুটবল স্টার্টিং নিয়ে বলি, সেটা কিন্তু কোনোভাবেই 1980s থেকে না। লাইক আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ মণিপুরের এক্সাম্পল নিলাম, মণিপুরের ফুটবল কিন্তু লাইক দ্য লেট 19th সেঞ্চুরি থেকে শুরু হয়ে গেছে। ইন দ্য ইয়ার টু বি প্রিসাইজ 1899-এ বাই দ্য নেম অফ রিভারনেট উইলিয়াম পেটিগ্রিউ বলে একজন
ক্রিশ্চিয়ান মিশনারি ছিল, তার একটা স্কুল ছিল বাই দ্য নেম অফ জন স্টোন স্কুল। তো ওই স্কুলে উনি প্রথম ফুটবল ইয়ে করেন, স্টুডেন্টদের মধ্যে ফুটবল কারিকুলামের মধ্যে আনেন। আর আস্তে আস্তে ফুটবল উইদিন আ ডেকেড আমি বলবো ফুটবল লাইক নর্থ ইস্টে একদম পুরো স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ে, স্পেশালি ইন মণিপুর। আর রেগুলারলি তখন ওখানে মণিপুরের যে রাজা ছিল চুরাচাঁদ সিং, চুরাচাঁদ সিং এর একটা নিজস্ব ফুটবল টিম ছিল। এইসব স্কুল টিম বা কলেজ টিম গুলো কিন্তু এই চুরাচাঁদ স্যারের টিমের সাথে রীতিমতো ম্যাচেস খেলতো। বাট কোনোভাবেই ওরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচারের গাফিলতি বলো বা কোনোভাবে না কোনোভাবে উঠতে পারেনি মানে নর্থ ইস্টার্ন ফুটবল ইন মণিপুর। বাট আমি মনে হয় চেষ্টার অভাব ছিল, কারণ কি 1920 সালে গ্রুপ অফ বেঙ্গল সেটেলার্স এন্ড ফিউ লোকাল ফুটবল এনথুসিয়াস্টরা মিলে একটা ক্লাবও তৈরি করেছিল বাই দ্য নেম অফ মণিপুর টাউন ক্লাব। সেটা কিন্তু মণিপুরের প্রথম ফুটবল ক্লাব। ওরা ইম্ফলে ফুটবল টুর্নামেন্টস অর্গানাইজ করতো, প্লাস ওদের যে দরকার হতো তখন ওরা বাইরে গিয়েও ফুটবল খেলতো। তো লাইক দ্য পিপল অফ মণিপুর বা পিপল অফ লাইক নর্থ ইস্ট কিন্তু ফুটবলটাকে গ্রো করাতে চেয়েছিল, বাট সামহাউ লাইন হয়নি ওটা। ইভেন আমি বলবো মেওয়ালাল যখন কোচ হয়েছিল, মেওয়ালালও কিন্তু লাইক বড় ক্লাব যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে ওখানে নিয়ে যেত খেলানোর জন্য, লাইক লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ে বা লোক লোক বুঝতে পারে কিরকম কত ভালো ভালো কিরকম ভালো ভালো টিমের সাথে খেলতে হলে কিরকম কিরকম পারফরমেন্স দিতে হয়। বাট আমি বলবো যে ফুটবল এই তোমার যখন এই সুব্রত কাপে যখন ভালো পারফরমেন্স হচ্ছিল, তো তখন লাইক ইন্ডিয়ান কর্তৃপক্ষ বা এআইএফএফ দেখলো যে আচ্ছা, এটা কি এরকম একটা কোনো পাওয়ার হাউস আছে আমাদের নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, যেটা আমরা কোনোদিন এখনো দিন ক্যাপিটালাইজ করিনি। তো উনি কি সবাই মিলে কি করে যারা প্ল্যান করা যায় কি করে নর্থ ইস্ট ফুটবলকে ইভলভ করতে হয়। তো ওখানে একজন খুব ইম্পর্টেন্ট লোক ছিল বাই দ্য নেম অফ বিবিপি রাও। উনি একটা খুব ভিশনারি লোক ছিলেন, উনি একটা খুব স্মার্ট একটা জিনিস করেন। উনি বলেন একটা রেসিডেন্সিয়াল একাডেমি করো ফর নর্থ ইস্টার্ন পিপল আর ফর পিপল অফ আন্দামান অ্যান্ড নিকোবর। এটা রেসিডেন্সিয়াল একাডেমি করো দিল্লিতে, তো ওখানে ছেলেপুলে থাকবে, খেলবে, ফুটবল খেলবে, ওখানে ওরকম ভাবে করবে। অ্যান্ড দ্যাট প্রুভ টু বি আ মাস্টার স্ট্রোক। অঞ্জন চৌধুরীর কোচিং এর আন্ডারে, ওখানে অঞ্জন চৌধুরী কোচ ছিলেন, অঞ্জন চৌধুরীর কোচিং এর আন্ডারে ওই প্লেয়াররা রেসিডেন্সিয়াল একাডেমি প্লেয়াররা ফুটবলের টুর্নামেন্টসে পার্টিসিপেট করতে। আর আন্ডার দ্য নেম অফ এসএজি স্পেশাল এরিয়া গেমস রেড আর স্পেশাল এরিয়া গেমস ব্লু, এই দুটোর নাম ছিল ক্লাব যে টিমসে রিপ্রেজেন্ট করতে। অ্যান্ড দিস প্রুভ টু বি আ হিউজ সাকসেস। লাইক এত ইনস্ট্যান্ট সাকসেস দেবো আমি মনে করি না ইন্ডিয়ান ফুটবল এক্সপেক্ট করেছিল তখন। ইভেন যদি আমি রাওজিকেও বলি, রাওজিও এক্সপেক্ট করেনি হয়তো এত জলদি লাইক রেজাল্ট দিয়ে দেবে। কারণ কি উইদিন 2 to 3 years ওই রেসিডেন্সিয়াল একাডেমি থেকে 3জন প্লেয়ার রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন দ্য 1989 এসএএফ গেমস। লাইক রেসিডেন্সিয়াল একাডেমিটা স্টার্ট হয়েছিল 1986-87-এ, তার 2-3 বছরের মধ্যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা একটা জায়গা থেকে, দ্যাটস এ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল অ্যাজ ওয়েল অ্যান্ড ফর দ্য প্লেয়ার্স হু প্লেড দেয়ার। তো ওখান থেকে রিপ্রেজেন্ট করেছিল প্লেয়ার্স লাইক কিরণ খোংসাই, জুয়েল বেগ আর ইমানুয়েল আন্দামান থেকে। তো এই 3জন প্লেয়ার। তাছাড়া আমি বলবো যে এরপর থেকে ইন্ডিয়ান ফুটবল আস্তে 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 নর্থ ইস্টে ইনফ্রাস্ট্রাকচার বানানোর চেষ্টা করে। কারণ কি রেসিডেন্সিয়াল একাডেমিতে খেলা সবসময় মানে মোর কস্ট এফেক্টিভ হচ্ছিল না ব্যাপারটা কোনোভাবেই। তো আস্তে আস্তে নর্থ ইস্টকে ডেভেলপ করা শুরু করা। এখন যদি কারেন্ট সিচুয়েশন দেখি তাহলে নর্থ ইস্ট ফুটবল প্রবাবলি ইন্ডিয়াতে সব থেকে বেশি ফুটবলার্স দেয়। ইভেন আমার মনে করে এখন কারেন্টলি মানে বেঙ্গলের থেকেও বেশি প্লেয়ার্স দেয় যদি আমি দেখতে চাই তোমার নর্থ ইস্ট। অ্যান্ড দ্যাটস এ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। এছাড়াও আমি বলবো নর্থ ইস্ট ছাড়াও লাইক পাঞ্জাব মানে মেজরলি পাঞ্জাবে যে খেলাটা হতো সেটা মেজরলি প্রেজেন্ট ডে পাকিস্তান, যেটা ওখানেই বেসিক্যালি ফুটবল খেলা হয়েছিল। তাছাড়া তোমার ব্যাঙ্গালোরেও ফুটবল শুরু হয়েছিল অনেক আগে। বাট এগুলো নিয়ে যদি সবকিছু নিয়ে বলতে এই টাইমটা অনেক বেশি লেগে যাবে অ্যান্ড ইট ওয়ন্ট বি লাইক পসিবল ফর মি টু কভার এভরিথিং। যদি তোমরা শুনতে চাও কোন ডিটেলে যে একটা স্টেট নিয়ে, বিকজ আমি এখানে বাকি স্টেট গুলো যেগুলো নিয়েও বললাম সেগুলো খুব আমি ওপর কনসাইজ ওয়েতে বললাম।
তোমরা যদি আরো ডিটেলে জানতে চাও কিরকম ভাবে ইনভলভ হয়েছে আর কিরকম ফিউচারও, তো সেরকম ভাবে আমরা একটা আলাদা পডকাস্ট করতে পারি প্রতিটা স্টেট নিয়ে। তো এটা বলেই আমি শেষ করতাম আমার এই কোয়েশ্চেনটা। লাইক বিক্রমজিৎ যে বললো অন্য স্টেটটা, আমার মনে হয় এই মেজর স্টেটস আছে এরকমই আমার মনে হয় চলা উচিত। আচ্ছা, স্পন্দন বেশ অনেকটা একটা মানে ইনডেপথ একটা পিকচার দিল যে আমাদের কলকাতা যেটা মানে ফুটবলের মেক্কা বলা হয়, সেটার বাইরে যে বাকি স্টেট গুলো আছে তারা কিরকম মানে ডাউন দ্য ইয়ার্স কিরকম মানে পারফর্ম করেছে শুধু বা মেক্কা খেলেছে। নিয়ে কথা বললেই হবে না, মেদিনা নিয়েও কথা বলতে হবে। মেক্কা মেদিনা তো বাকি মেদিনা গুলোর নামও নিয়ে নিল। আচ্ছা, আমাদের প্রিয় বন্ধু স্পন্দনের রিসার্চ নিয়ে আমাদের কিন্তু আমরা নিশ্চয়ই খুবই হ্যাপি, এতটা রিসার্চ করে যে নিশ্চয়ই। আমরা অনলিটা বাকি টাইমে আমরা অফ দ্য টপ যতটা আমাদের যা নলেজ আছে সেটাকে আমরা বলি। যে স্পন্দন এখানে নিজের নলেজ এক্সপ্যান্ডও করেছে আর সেটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে, তো এটা খুবই কমেন্ট। হম, নিশ্চয়ই, একদম 100 বার 100 বার। তো স্পন্দন, তুই এতদিন মানে স্টেটের কথা বললি যে কারা কিরকম খেলে, কিন্তু আমাদের যে ভিউয়ার্স আছে তাদের মানে আমার মনে হয় তাদের জানা উচিত যে তারা ওই টিম গুলো যে কোন টুর্নামেন্টস গুলো খেলতো, সেই টুর্নামেন্টস এর ব্যাপারে যদি তুই একটু বলতে পারিস, একটু যদি সামারাইজ করে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। আমি খুবই সংক্ষেপে রাখবো কারণ কি পডকাস্টটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি বলবো মেজর টুর্নামেন্ট কি কি ছিল ইন্ডিয়াতে প্রি ইন্ডিপেন্ডেন্স। তো প্রথম যে টুর্নামেন্টের কথা মাথায় আছে যেটা হচ্ছে ডুরান্ড কাপ, যেটা নিয়ে তোমরা এখনই দিব্যায়ন আর বিক্রমজিৎ দুজনেই কথা বলেছো আগে পডকাস্টটা। ইন দ্য ইয়ার 1888 স্যার মর্টিমার ডুরান্ডের নামে তৈরি হয়। আর বেসিক্যালি এটা 1940-এর আগে অব্দি সিমলাতে হতো। কারণ কি তখন সিমলা সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ছিল। আর আমি বললাম দিল্লিতে 1940 সালে এসেছিল, যখন তার মানে 1940 বা তারপরে এটা ডুরান্ড কাপটা দিল্লিতে ক্যাপিটালে চেঞ্জ হয়ে যায়। আর তারপর থেকে দিল্লিতেই হয়। ইন দ্য ফার্স্ট ইয়ার আমি বলবো ডুরান্ড কাপে মনে হয় 6টা ব্রিটিশ ইনফ্যান্ট্রি আর 2টো স্কটিশ ইনফ্যান্ট্রি পার্টিসিপেট করে। আর ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যে কল আউট পায় তোমার ডুরান্ড কাপে ইন দ্য ইয়ার অফ 1923, সেটা হলো গিয়ে মোহনবাগান। বাট আর্লি স্টেজে আমি বলবো ইন্ডিয়া কিন্তু খুব একটা সাকসেস পায়নি ডুরান্ড কাপে। আমি বলবো যদি খুব খুঁটিনাটি করে দেখা যায়, 1927 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ফাইনালে গেছিল, বাট ওখানে ল্যাঙ্কাস্টার রেজিমেন্টের কাছে 2-0 হেরে যায় খুব বাজে ভাবে। তাছাড়া 1936-এ তোমার আরিয়ান্স ক্লাবের সাথে একটা খুব মজার ব্যাপার ঘটেছিল। ওরা সেমিফাইনাল অব্দি গেছিল, সেমিফাইনালে খেলা পড়েছিল মানে গ্রিন হাওয়ার্ড রেজিমেন্টের সাথে। তো ওখানে 0-0 খেলাটা চলছিল, লাস্ট মোমেন্টে এরা পেনাল্টি পায়, পেনাল্টিটায় গোল করে, মানে পেনাল্টি পায় আরিয়ান ক্লাব, পেনাল্টি পায়, পেনাল্টি পেয়ে গোল করে, রেফারি বলে গোল না, আবার গোল করে, বলে গোল না, আবার গোল করে, 3 নম্বর বার যখন গোল করে তখন যখন বলে গোল না, তো পাবলিক আউটরেজে খেলা বন্ধ হয়ে যায়। তারপরের দিন তোমার আরিয়ান ক্লাব বলে ওয়াক ওভার দিয়ে দেয়, বলে আমি খেলবো না, এরকম মানে পার্সিয়ালিটি করছে ব্রিটিশরা আমাদের এগেনস্টে। মানে ভার তখনও এসে গেছিল যদি আমি দেখি ইন আ সেন্স। একদম একদম। আমি আরেকটা ব্রিটিশদের জিনিস এখানে অ্যাড করতে চাইবো যে আমরা যে মোহনবাগান মোহামেডান ইস্ট বেঙ্গলের নাম নিয়েছি, আমরা একটা খুবই পুরনো ক্লাবের নাম নিয়েছি যেটা হচ্ছে আরিয়ান্স। আরিয়ান্স কিন্তু ওয়ান অফ দ্য টপ এলিট ক্লাব ছিল। মোহনবাগান আর আরিয়ান্সই এক সময় ছিল যখন বিফোর মোহামেডান আর ইস্ট বেঙ্গল। তো যদি আরিয়ান্স এখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে বলে বেশি কথা বলা হয় না, কিন্তু আরিয়ান্স এক সময় একটা পাওয়ার হাউস ছিল ইন্ডিয়ান ফুটবলের। একদম একদম একদম। বাট এই আরিয়ানের পর 45 বছর এরকম ভাবে চলে যায়। বাট 45 বছর মানে ডুরান্ড কাপ শুরু হওয়ার পর 45 বছর পর এই ব্রিটিশ মনোপলিটা ভাঙলো হলো গিয়ে মোহামেডান স্পোর্টিং 1940 সালে ডুরান্ড কাপ ভিক্টরি। তো 2-1 হারিয়েছিল মনে হয় ওয়ারউইক শককে রেজিমেন্টকে 2-1 হারিয়েছিল। আর এটাই ছিল ডুরান্ড কাপের হিস্ট্রি আমি বলতে পারি। এখনো ডুরান্ড কাপ হয়তো কন্টিনিউ করা হয়, বাট আমার মনে হয় ডুরান্ড কাপকে রিভাইভ করা উচিত। কারণ কি এটা ইন্ডিয়ার ওল্ডেস্ট কাপ, আর নট অনলি দ্যাট ইটস থার্ড ওল্ডেস্ট কাপ ইন দ্য ওয়ার্ল্ড। যদি আমি দেখি এফএ কাপ আর তোমার স্কটিশ কাপের পরে, তো যদি আমাদের কাছে একটা বড় হিস্ট্রি থাকে, ওয়াই নট ইউটিলাইজ ইট। তাছাড়াও যদি আমি বলি ডুরান্ড কাপের পরের সেকেন্ড ওল্ডেস্ট কাপ হলো গিয়ে ইন্ডিয়াতে রোভার্স কাপ, যেটা বেসিক্যালি মানে বম্বের লোকদের জন্যই করা হয়েছিল। তো 1890 সালে রোভার্স ক্লাব শুরু করা হয়। বাট শুরু করতে করতে টুর্নামেন্টটা প্রথম যে এডিশন অফ টুর্নামেন্ট, সেটা প্রথম ফুল থেকে শুরু হয় হলো কি 1892-তে, যেটা ওয়ারচেস্টার রেজিমেন্ট জেতে। আর এটা কর্নেল হারওয়ার্ড মনে হয় প্রথম মতলব করেন,
ম্যানেজার বা সেক্রেটারি ছিলেন এটার। তো এটা যদি আমি দেখি মোহনবাগান এখানেও ফার্স্ট ইন্ডিয়ান টিম যে কল আপ পেয়েছিল, কারণ কি অফকোর্স তখন 1920s বা 1910s এ মোহনবাগান ওয়াজ দ্য ডমিনেন্ট ফোর্স, দ্য ইন্ডিয়ান ডমিনেন্ট ফোর্স ইন ইন্ডিয়ান ফুটবল, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। তো মোহনবাগান এখানেও 1923-তে ফার্স্ট কল আপ পায়, আর প্রথমবারই এরা ফাইনালে যায়, যদিও ফাইনালে 4-1 হেরে যায়, সেটা আলাদা ম্যাটার। বাট 1937 সালে মনে হয় প্রথম ইন্ডিয়ান ক্লাব যেতে একটা ফাইনাল হয়, অল ইন্ডিয়া ফাইনাল হয় বিটুইন ব্যাঙ্গালুরু মুসলিমস ভার্সেস মোহামেডান স্পোর্টিং। তো সেখানে ব্যাঙ্গালোর মুসলিম জিতে যায় 1-0 মোহামেডান স্পোর্টিং কে হারিয়ে। তো ব্যাঙ্গালোর মুসলিমস এর জন্য এটা খুব বড় ভিক্টরি ছিল, ডিফিটিং তোমার মোহামেডান স্পোর্টিং, যেটা তখন 1930s এ মোহামেডান স্পোর্টিং ওয়াজ দ্য বেস্ট ক্লাব ইন ইন্ডিয়া টু বি প্রিসাইজ। তো এটা এরকম ভাবে এটাই মোটামুটি টুর্নামেন্টটার আছে। আর তেমন কিছু নেই। 1950 লাইক হায়দ্রাবাদ, আমি বললাম এখনই কিছুক্ষণ আগে হায়দ্রাবাদ সিটি পুলিশ নিয়ে অনেক কথা বলছে আমি এতক্ষণ ধরে। হায়দ্রাবাদ সিটি পুলিশের একটা খুব সুন্দর রান ছিল এই কাপটার মধ্যে। 54 থেকে 54 অব্দি এরা এই 5 বছর পর পর এই কাপটা জেতে। আর এটাই বলা হতো হায়দ্রাবাদ সিটি পুলিশের গোল্ডেন পিরিয়ড। আর এখানে মানে সব সব বড় বড় টিমকে এরা ধুলিস্যাৎ করে দিত। তো ইন 1954 ওরা মনে হয় কেমারি কাপ, কেমারি ইউনিয়ন ফ্রম করাচির একটা কোনো ক্লাব এসেছিল খেলার জন্য, ওই ক্লাবটাকে হারিয়েছিল। পাকিস্তান থেকে ক্লাব ছিল, আর তখন মতলব পলিটিক্যাল টেনশন ছিল বলে ওই জেতাটা খুব খুব সেলিব্রেটেড জেতা ফর ফ্যান্স অফ ইন্ডিয়ান ফুটবল। তো আমি 3 নম্বর কাপে আসছি, চারটা শেষ করে দিলাম। তো নিশ্চয়ই। 3 নম্বর যে কাপটায় আসছি সেটা নিয়ে এখনই দিব্যায়ন ও বিক্রমজিৎ দা খুব ডিটেইলে কিছুক্ষণ আগে বললো, যেটা হলো আইএফএ শিল্ড। আইএফএ শিল্ড যদি আমি দেখি, ইজ থার্ড ওল্ডেস্ট কাপ টুর্নামেন্ট ইন ইন্ডিয়া, স্টার্টেড ইন দ্য ইয়ার 1893। তো এটা বেসিক্যালি বলা হচ্ছে এন্ড অফ সিজন ফুটবল। মানে আমাদের সিএফএল শেষ হয়ে যাওয়ার পর পর এটা ঠিক দুর্গাপুজোর আগে আগে শুরু হতো, মানে শেষ হয়ে যেত গেমটা, এরপরে দুর্গাপুজো হতো। এখানে মিস্টেকেন আমাকে কিছু কারেক্ট করে দিই। তো 1911 মোহনবাগান নিয়ে এত কথা বললো, তারপরে 1936-এ মোহনবাগান আবার যেতে, 1940 সালে আরিয়ান ক্লাব, দিব্যান কিছুক্ষণ আগে বললো আরিয়ান খুব ফর্মিডেবল ফোর্স ছিল, আইএফএ ছিল 1940 সালে আরিয়ান্স যেতে। 1943-তে এই তোমার সময় মেওয়ালাল অধিনায়কত্ব করছিল, আই থিঙ্ক মেওয়ালাল সেই টিমে ছিল 1940-এ, একটু হয়তো হ্যাঁ, আমার লাগছে আরিয়ানদের টিমে ছিল। হুম। আর 1943-তে তোমার ইস্ট বেঙ্গল জিতেছিল, 1943-তে ইস্ট বেঙ্গল জিতেছিল। 1956-এ ফার্স্ট নন বেঙ্গলি ক্লাব যেতে কম্পিটিশনটা বাই দ্য নেম অফ ইন্ডিয়ান কালচারাল ক্লাব, এটা ফার্স্ট নন বেঙ্গলি নন ব্রিটিশ ক্লাব যে টুর্নামেন্টটা যেতে। তো তারপরে 1960s এ মোহনবাগানের ডমিনেন্স ছিল, 1950s ইস্ট বেঙ্গলের ডমিনেন্স ছিল, এরকম ভাবে চলে আসছে। তাছাড়াও অনেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানদের মধ্যে রাইভালরিটা লেগেই থাকে। তো আমরা যেটা দিব্যায়ন আর পৌরবের মধ্যে কিছুক্ষণ আগে দেখলাম, তো ইস্ট বেঙ্গল তোমার ফার্স্ট তেরান কে হারিয়েছিল 2-1। তোমার ফার্স্ট তেরান তখন ইন্ডিয়ার এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব ছিল। ওরা আইএফএ শিল্ডে খেলতে এসেছিল, আর ফর ইস্ট বেঙ্গল টু ডিফিট আ ক্লাব লাইক ফার্স্ট তেরান খুবই খুবই বড় অ্যাচিভমেন্ট ছিল ফর ইন্ডিয়ান ফুটবল। টু স্পেসিফিক লাইক ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরির ঊর্ধ্বে ছিল, পরিমল দে উইনারটাও স্কোর করেছিল। তো তারপরে 72-70-এর দশকে ইস্ট বেঙ্গলের ডমিনেন্স আবার ছিল, কারণ কি পরপর 5 বছর তোমার ইস্ট বেঙ্গল আবার ট্রফিটা যেতে। তো এরকম ভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান বেসিক্যালি এই আইএফএ শিল্ডটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের মনোপলিটা একটু বেশি ছিল ওভার মানে দ্য ইয়ার্স, আমরা দেখি। কোপা ডেল রের মতো কিছু। একদম একদম কোপা ডেল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মতো। তারপর আমি লাস্ট টুর্নামেন্ট যেটা আমি বলবো না, যে আমি একবার মুভ অন করার আগে আমি আইএফএ শিল্ড নিয়ে একটু কথা বলতে চাই। যে আইএফএ শিল্ডের যদি আমরা 85 ফাইনালটা দেখি, ওটা হয়েছিল পেনারল যারা জানবে হচ্ছে উরুগুয়েন ক্লাব, খুব ফেমাস উরুগুয়েন ক্লাব। ওরা 5বার কোপা লিবার্তাদোরেস জিতেছে, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ অফ সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা। তো পেনারল আর শাখতার ডোনিয়েস্টের মধ্যে হয়েছিল। তো আমি বলতে চাই যে এই আমাদের ইন্ডিয়ার একটা নিউট্রালিটি যে স্ট্র্যাটেজি ছিল থ্রু আউট দ্য কোল্ড ওয়ার, সেইটার জন্যই কি হয়েছে কি আমরা এই ইনভাইট করতে পেরেছি দুটোই, কমিউনিস্ট ব্লক এবং যেটা সাদার্ন মানে ওয়েস্টার্ন ব্লক থেকে আমরা টিমসদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছি। তো এটা মানে আমার লাগে যে ওয়ার্ল্ডে অনলি কান্ট্রি বা অনলি টুর্নামেন্ট আইএফএ শিল্ড, যেখানে মানে একটা কমিউনিস্ট নেশন আসছে আর একটা মানে নেশন ফ্রম দ্য ওয়েস্টার্ন ব্লক আসছে আর এসে খেলছে।
তো মানে ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর আইএফএ শিল্ডের আরেকটা হচ্ছে যে 2015 থেকে 19-এর মধ্যে ওটা আন্ডার 19 টুর্নামেন্ট হয়ে গেছিল। আন্ডার 19 টুর্নামেন্ট হয়েছিল কারণ আমার একজন খুব কাছের বন্ধু ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমে গোলকিপার ছিল বলে ও আইএফএ শিল্ড ম্যাচটা দেখতে গেছিল, এটা জানি। তো 15 থেকে 19 এটা রিজার্ভ বা আন্ডার 19 হয়ে গেছিল কারণ এই এত ফিক্সচার হয়ে গেছিল আমাদের এই ক্যালেন্ডারে, ফুটবলিং ক্যালেন্ডারে এত ফিক্সচার হয়েছিল যে ওরা ভাবলো যে আন্ডার 19-এর জন্য করবো। কিন্তু দু হ্যাঁ হাজার কুড়িতে যখন রিভাইভ হলো বা 19-এ যখন রিভাইভ হলো, যে টিমটা জিতলো সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর। আর রিয়াল কাশ্মীরের স্টোরিটা যদি কেউ জানে বা কেউ জানতে ইচ্ছুক হয়, আমরা একটা করতে পারি। রিয়াল খুবই কাশ্মীর মানে ইন্টারেস্টিং। কাশ্মীরের লোকেদের জন্য মানে ইট ইজ এ প্রাউড পয়েন্ট, ইট ইজ এ প্রাউড পয়েন্ট। মানে হাইলি মিলিটারাইজ জোন থেকে এরকম একটা টিম এসে যে আইএফএ শিল্ড জিতেছে, এটা খুবই কমেন্ডেবল। আই হ্যাঁ উড হ্যাঁ লাইক টু অফকোর্স। মুভ অন টু ফেডারেশন কাপের ব্যাপারে বলবে আমার লাগছে স্পন্দন। তো প্লিজ না মুভ অন আমি করো ফেডারেশন কাপ। আমি ফেডারেশন কাপের ব্যাপারে একটু পরে আসছি, আমি লাইক টাইম লাইন হ্যাঁ, হিসেবে যাচ্ছি আমি। মানে যেটা মোহনবাগান যেটা জিতেছে সেটার পরে আসবে, হ্যাঁ মোহনবাগান যেটা ফেডারেশন কাপ সবচেয়ে বেশি পরে। জিতেছে সেটাতে পরে আসবে তুমি। আমি আসবো সন্তোষ কাপ, আমি ঠিক তো আছে, এখন ঠিক আছে। নিউট্রাল ব্যাপার, আমি সন্তোষ ট্রফিতে আসবো যেটা বাংলা জিতেছে সব থেকে বেশি, ঠিক আছে? তো সন্তোষ ট্রফিতে এলাম। সন্তোষ ট্রফিতে 1940 সালে ঢাকা স্পোর্ট আর তোমার এআইএফএফ এর যৌথ উদ্যোগে একটা স্টেট স্পন্সার্ড টুর্নামেন্ট করার লাইক সিদ্ধান্ত নেয়। লাইক যেমন ক্রিকেটে আমরা রঞ্জি ট্রফি দেখে এসেছি, রঞ্জি ট্রফি কিন্তু 1936 সালে শুরু হয়ে যায়। প্লাস তুমি যদি আমি দেখি হকিতেও একটা স্টেট হকি টুর্নামেন্ট শুরু হয়ে যায়, সেটা আরো আগে 1928-এ শুরু হয়। বাট ফুটবলে সব থেকে লেট শুরু হয় ইন দ্য ইয়ার 1940। তো সেটার নাম হয় সন্তোষ ট্রফি। তো বেসিক্যালি এই তোমার ডাব্লিউআইএফ এ ওয়েস্ট ইন্ডিয়ান উদ্যোগে দুটো ট্রফি দেওয়া হয়। সন্তোষ সন্তোষ একটা গ্রাম অবিভক্ত বাংলাদেশে অবস্থিত ছিল, এখনকার বাংলাদেশ, কারেন্ট বাংলাদেশে একটা ছোট এরিয়াতে। তো সন্তোষ থেকে একটা ট্রফি, ওখান থেকে ওকে লাইক মেমোরি দিয়ে একটা ট্রফি দেওয়া হয়। তো প্রথম যে এডিশনটা হয় ইন 1941, সেটার নাম হয় হেনরিক্স আর সন্তোষ ট্রফি। তো পরে কেন হেনরিক্স নামটা সরিয়ে নেওয়া হলো, সেটা কোনো প্রমাণ বা এভিডেন্সেস আমাদের কাছে নেই যে কেন নামটা সরিয়ে নেওয়া হলো। কিন্তু এটার এভিডেন্স যে প্রথম যে ম্যাচটা, মানে প্রথম যে টুর্নামেন্টটা হয়েছিল, তার উইনিং প্রাইস 2000 টাকা ছিল তখনকার দিনে। অ্যান্ড দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট, 2000 টাকা তখন, যদি আমি মনে করি 1941। তো বেঙ্গল মনে হয় প্রথমবার জিতে 5-1, অফকোর্স অবভিয়াসলি। আর প্রবাবলি সব থেকে বেশি বারও যেতে বেঙ্গল। তো এটাই হলো গিয়ে ব্যাপার। তাছাড়া আমরা মনে আছে যে 7-1 7-0 মনে হয় হারিয়েছিল রাজস্থানকে বেঙ্গল। তো ওটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল, তখনকার রাজপুত আমার ক্লাবটা সেটটার নাম ছিল। তো তখন রাজস্থানকে 7-0 হারিয়েছিল, 7টা গোলই একজন নন ইন্ডিয়ান দিয়েছিল, ফ্রেড পেক্সলি ওয়াজ দ্য ফার্স্ট নন ব্রিটিশ প্লেয়ার টু এভার প্লে ইন ইন্ডিয়া। ও বার্মিজ ছিল অ্যাকচুয়ালি। এটাই হলো কি, আমি বলি প্রি ইন্ডিপেন্ডেন্সে এই কটা কম্পিটিশনই ছিল। এবার আমি যদি বলি পোস্ট ইন্ডিপেন্ডেন্সে, আমি বলছি পোস্ট ইন্ডিপেন্ডেন্সে তাহলে আসি। তাহলে প্রথম ট্রফি এর নাম হলো কি ডিসিএম ট্রফি। এখন এই যে দিব্যায়ন বললো যে মানে বিদেশি পাওয়ার হাউসও ইন্ডিয়াতে এসে খেলেছে। ডিসিএম ট্রফির কাজটাই ছিল, কারণ কি যখন আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রথম এক দু ডেকেডে, তো আমাদের কিন্তু বেশি ফুটবল বিদেশে, এশিয়ান ফুটবল আমরা বেশি খেলিনি। যারা বিদেশি ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছে, তা বেসিক্যালি আমি বলবো যে বেসিক্যালি যে ইন্ডিয়া যা বাইরে গিয়ে খেলেছে সেটাই। বাট ক্লাব লেভেলে ইন্টারন্যাশনাল ফুটবলে এক্সপোজার আমরা পাইনি। তো ডিসিএম ট্রফি ওয়াজ দ্যাট, যে বিদেশি ক্লাবরা আসবে, এসে ইন্ডিয়াতে খেলবে একটা টুর্নামেন্টের মতো। তো 1960 থেকে মানে দুটো করে ক্লাব, মানে বিদেশ থেকে ক্লাব আসতো আর খেলতো। তো প্রথম দিকে ইন্ডিয়া 1970s এর দিকে ইন্ডিয়া তখন রাশিয়ার সাথে যখন ভালো সম্পর্ক ছিল, তখন স্পার্টাক ইউনাইটেড আর ভলগা কালিন বলে দুজন লাইক ইউরোপিয়ান পাওয়ার হাউস ছিল তখন। তো ওরা এসে খেলেছিল। বাট তখন ইন্ডিয়া রিয়েলাইজ করে যে ওদের টাকা বেকার, কারণ কি ওরা মানে পার সুপিরিয়ার আমাদের থেকে, তো ওদের ডেকে কোনো মানে হয় না। তো তার জন্য ওদের ওদের তারপর থেকে ওদের আর ডাকা হয়নি ইউরোপিয়ান পাওয়ার হাউসেস। তাছাড়া মানে বেসিক্যালি খেলা হতো ওই তোমার, খেলা হতো এইসব থাইল্যান্ড বলো, সাউথ কোরিয়া বলো, নর্থ কোরিয়া বলো, আহ বার্মা বলো, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, আফগানিস্তান বলো, এইসব দেশ থেকে, মানে নেইবারিং স্টেট, যেমন ছোট ছোট কান্ট্রি, ওখান থেকে বেসিক্যালি ডাকা হতো। আর যদি আমি বলি 1968 থেকে 1997, লাইক খুবই আনফর্চুনেটলি ডিসিএম ট্রফি বন্ধ করে দেওয়া হয়। 1968 থেকে 1997 অব্দি
শুধু দুটো ইন্ডিয়ান ক্লাবই জিতেছিল টুর্নামেন্টটা, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে মোহামেডান, একটা হলো গিয়ে ইস্ট বেঙ্গল। তো লাইক ইন্ডিয়ান ডমিনেন্স খুব একটা তো ছিল না ডিসিএম ট্রফিতে। তো দ্যাট কুড বি আ মেজর রিজন ওয়াই ডিসিএম ট্রফি ওয়াজ ক্লোজ। বিদেশি ক্লাবরা আসছে, বিদেশি ক্লাবরা খেলতে এসেছে, খেলে জিতে চলে যাচ্ছে, তো মানে নেই কোনো। কুড বি আ প্রবাবলি রিজন যে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এরপরে দিব্যায়নের ফেভারিট কাপে আসছি, সেটা হলো গিয়ে ফেডারেশন কাপ। 1977-এ ফেডারেশন কাপ শুরু হয়। আহ এটা মানে প্রিমিয়াম কাপ কম্পিটিশন ইন ইন্ডিয়া হিসাবে এটাকে প্রজেক্ট করা হয়। এর কারণ ছিল, কারণ কি যে আগের কাপ গুলো বললাম, আইএফএ শিল্ড বলো, রোভার্স কাপ বলো, তারপর গিয়ে এই কাপ গুলো বললাম যে এদের কিন্তু কিছুটা ক্রাউড পুলিং এবিলিটি ওয়াইজও প্লেয়ার টিম দেখা হতো। যেমন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে লাইক যদি ভালো পারফরমেন্স নাও থাকে ডোমেস্টিক্যালি, তাও দেখা হতো, কারণ কি এদের যদি ডাকি তাহলে টিকিট বেচবে বেশি। বাট এখানে এই পার্সিয়ালিটিটা বন্ধ করে দেওয়া হলো। এখানে বলো তুমি যদি মেরিট থাকে তাহলেই আসবে, নাহলে আসতে পারবে না। তো প্রথম দিকে প্রতিটা স্টেট থেকে একটা করে ক্লাব আসতো, তারপরে টুর্নামেন্টটা হতো। পরে 96-এ এফএ কাপ ফরম্যাট, যেটা আমরা জানি খুবই সবাই ইংলিশ ফুটবলের সাথে ওয়াকিবহল। তো এফএ কাপ ফরম্যাট ওয়াইজ চেঞ্জ হয়ে যায় 1996-এ। তারপরে টুর্নামেন্টে চলতে চলতে আইএমজির সাথে তোমার স্পন্সরশিপ ছিল, বাট 2001-এ যখন আইএমজির সাথে স্পন্সরশিপটা চলে যায়, তারপর থেকে লাইক টুর্নামেন্টের অবস্থা ডিটোরিয়েট করতে শুরু করে দেয়, বিকজ স্পন্সর পায় না, টাকা আসে টাকা আসে না। তারপরে যে কি বলতো, লিগটা লাইক কাপটা আনইভেন হয়ে যায়, মতলব 1 বছর হচ্ছে, 1 বছর হচ্ছে না, 2 বছর হচ্ছে না, 1 বছর হচ্ছে, এরকম ভাবে পিরিয়ডিক্যালি প্রতি বছর যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তো আস্তে আস্তে ইরেগুলারিটি সেটিং করতে থাকে। আর এখন দিব্যাঙ্গ মোহনবাগান নাকি সব থেকে বেশিবার জিতেছে, তো ওটাও একটু মোহনবাগান ফ্যানরা একটু বলে দিতে পারে। তো একদম। তো এরপরে বলবো শুরু হয়েছিল এনএফএল, দ্য ফার্স্ট ইন্ডিয়ান লিগ, যেটা বলবো যেখানে সব লাইক বড় বড় ক্লাবরা এসে ইন্ডিয়ার একটা গ্লোবাল, তার আগে আমাদের ইন্ডিয়া ডোমেস্টিক লিগ হতো প্রতিটা স্টেটে, বাট গ্লোবাল ইন্ডিয়ার ফার্স্ট লিগ হয়েছিল এনএফএল। তারপর এটাকে চেঞ্জ করা হয় আই আই লিগ হিসেবে, তারপরে এখন তো আইএসএল এসে গেছে। তো সেটা নিয়ে আমি বলে এনএফএল, আই লিগ আর আইএসএল নিয়ে আমরা পরে আমাদের মডার্ন ফুটবলে হয়তো খুব ডিটেলে কথা বলবো। তো তাই আমি এখানে আর রাখছি না, বিকজ দেখ বেকার একটা বড় করে লাভ নেই। ফেডারেশন কাপ নিয়ে হয়তো কথা হবে না, তার জন্য ফেডারেশন কাপটা এখানে ঢুকিয়ে দিলাম। তো এটাই হলো গিয়ে আমার তরফ থেকে বক্তব্য। দিব্যায়ন, ওভার টু ইউ। থ্যাংক ইউ টু স্পন্দন ফর দ্য ডিটেলড ওই আমাদেরকে জানানো যায়, আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মেনি আমাদের এই ইন্ডিয়ান ফুটবল পডকাস্টে। হোপফুলি আপনাদের এটা ভালো লাগবে। আর আর আমাদের বাকি ওইগুলো নিয়ে আমরা খুব রিসেন্টলি আসবো, আমাদের সাথে আরো আরো অনেক দর্শক আসবে। আমাদের এই 4 জনের মুখ দেখতে হবে না, আমরা 4 জন এজ আ হোস্ট আসবো মাঝে সাঝে, কিন্তু মেনলি আমরা আমাদের থেকে বেশি নলেজেবল, বেশি ভার্বোস লোকেদেরকে আনার চেষ্টা করব। আর হোপফুলি আপনারা এনজয় করবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব 0 to 90। বাই বাই। চাও।